অনও রাখতে পারো, সমস্যা নেই। তবে আমরা সবাই অফই রাখি আর কি। যেমন তোমরা আমাকে দেখতে পাচ্ছ না, আমিও মানে ইয়ে না যে সবাইকে দেখি, দরকার নাই। আমরা না দেখেও ক্লাস করতে পারবো ইনশাল্লাহ। আচ্ছা, আমি দেখতে পাচ্ছি তোমরা 5 জন জয়েন করেছো, আমি সহ 6 জন। তো আমরা এই 6 জনই আমাদের আজকের এই ক্লাসটা স্টার্ট করি। আর ক্লাসটা রেকর্ড হচ্ছে, সো প্রবলেম নাই, গ্রুপে আমি শেয়ার দেবো, তোমরা পেয়ে যাবে, বাকিরা যারা জয়েন করতে পারেনি। এবং গ্রুপের অ্যাডভান্টেজ এটাই, ক্লোজ গ্রুপের ক্লাসগুলোর অ্যাডভান্টেজ এটাই যে তুমি তোমার সময়ে হয়তো কারেন্ট নেই, তারপরে তোমার ইন্টারনেট স্লো, তুমি জয়েন করতে পারছো না, তারপরে তুমি কাজে ব্যস্ত, সো এই ক্লাসটা তুমি পরবর্তীতেও করে নিতে পারবে গ্রুপ থেকে, তোমার এই রেকর্ডেড ভিডিও থেকে। তো এটাই হচ্ছে ক্লোজ গ্রুপে বা অনলাইনে পড়ার সুবিধা, বা ফেসবুকে পড়ার সুবিধা এটা। বা আমার ক্ষেত্রেও অনেক সময় এরকমটা হতে পারে যে আমি কোনো কাজে আটকে গেছি, কিন্তু ভিডিও করে দিয়ে দিচ্ছি, তোমরা সেটা দেখে পড়ে নিচ্ছ। তো এটা হচ্ছে অনলাইনে পড়ার একটা সুবিধা। তো ঠিক আছে, আমি দেখছি যে তোমরা 8 জন জয়েন করেছো, গ্রুপে টোটাল আছে কয়জন? গ্রুপে আছো 16 জন, আমি সহ 16 জন, মানে 15 জন টোটাল এখন পর্যন্ত তোমরা ভর্তি হয়েছো। তোমাদের যে 15 জন, তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি, এবং পাশাপাশি থ্যাংক ইউ জানাচ্ছি এজন্য যে তোমরা আমাকে ট্রাস্ট করেছো, বিশ্বাস করেছো। এটা তোমরা অনেক আগে থেকে বিশ্বাস করে আসছো, এই জন্য গতবার যখন আমি শুরু করেছিলাম, যেটা আমাদের ক্লোজ গ্রুপ ছিল বা প্রাইভেট গ্রুপ যেগুলো ছিল, 500 টাকা 1 বছর, আর পুরো 1 বছর টানা। সো সেইটা শুরু করার পরেই আমি বিপুল সাড়া পেয়েছি, প্রায় তোমাদের প্রায় 300 জনেরও বেশি জয়েন করেছে। এবং এটা খুবই কনফিডেন্ট করেছে আমাকে যে না, এটা সম্ভব, বা আমরা যে প্রসেসে পড়াচ্ছিলাম অনেকেরই সেটা ভালো লাগছিল, অনেকেই মেসেজ দিচ্ছিল। আবার গতবারে তোমরা যারা ফার্স্ট ইয়ারে ছিলে, তোমরা তোমাদের গ্রুপে তোমরা দেখেছো যে অনেকেই শুরুর দিকে বলছিলা, বিশেষ করে যখন করোনা স্টার্ট হলো, এপ্রিল মে জুন এই সময়টাতে, অনেকেই বলছিলা যে আমি যেন এভাবে ক্লোজ গ্রুপ করে মান্থলি পেমেন্টে পড়াই এবং আরো বেশি টাইম দেই, এরকম আর কি কিছু, বা ইন্টারাকশনটা আরো বাড়াই। তো সেই সময়টাতে আসলে আমি যেহেতু ইয়ারলি পেমেন্টের মানে প্রমিসে ছিলাম, বা প্রতিজ্ঞায় ছিলাম, তোমাদেরকে কথা দিয়েছিলাম, সো ওইটা তখন করি নাই। কিন্তু এবছরে এসে দেখলাম, বা লাস্ট 1 বছরের যে এক্সপেরিয়েন্স, সবগুলো গ্রুপ, এর আগে তো আসলে এটা করা হয়নি, বা আমি শিওর যে তোমরাও কখনো এর আগে এভাবে ফেসবুকে যে প্রাইভেট পড়া যায় ট্র্যাডিশনাল সিস্টেমের বাহিরে থেকে কিভাবে করা যায়, এটাও তোমরাও আগে হয়তো ওইভাবে এক্সপিরিয়েন্স করোনি, আমিও করি নাই। তো এটা বলা যেতে পারে যে আমি প্রথম এটা শুরু করেছি এইভাবে আর কি। এবং বিশেষ করে লিটারেচার নিয়ে, তোমরা এটা তো অনেকেই জানো, ইউটিউবে ভিডিও দেওয়া লিটারেচার নিয়ে আর কি, অন্য অনেক ভিডিও আছে, বাট বাংলা ইংলিশ লিটারেচার নিয়ে ভিডিও দেওয়া, এটা 3-4টা চ্যানেল এখন আছে, বাট শুরু করেছিলাম আমি প্রথম। সো এই দিক দিয়ে আমরাই প্রথম শুরু করেছি, বা অনেক কিছুর এক্সপিরিয়েন্স আমরা প্রথম নিচ্ছি। যেমন এই যে মান্থলি পেমেন্টে কিভাবে ট্র্যাডিশনালি যেটা আমরা টিচারদের কাছে গিয়ে পড়ি, সেইটা না করে কিভাবে ফেসবুকে বাড়িতে থেকে আমরা করতে পারি, সেটার এক্সপেরিয়েন্স আমরা নেব। আমার বেশ কিছু প্ল্যান আছে, এই প্ল্যানগুলো যদি এক্সিকিউট করতে পারি ইনশাল্লাহ তোমাদের ওই প্রবলেমটা হবে না যে, বা এটা কখনো মনেই হবে না যে টিচারের কাছে গিয়ে পড়তে পারলে ভালো হতো, বা এখানে অনেক গ্যাপ থেকে যাচ্ছে। এটা এটা হবে না। এটা আমি আমি চেষ্টা করবো ওভাবেই পড়ানোর। আচ্ছা, তোমরা কি আমার কথা সবাই শুনতে পাচ্ছ? দু একজন একটু হাই হ্যালো করো। আচ্ছা, থ্যাংক ইউ। আমি আজকের ক্লাসে আমি কোনো কিছু পড়াবো না। আজকের ক্লাসে যেটা মানে বেশ কিছু জিনিস, গুরুত্বপূর্ণ জিনিস, আমরা সেগুলো আলোচনা করবো, কিভাবে ক্লাস নিব, কিভাবে পড়াবো। আমি আজকের ক্লাসে তোমাদের সিলেবাস যেটা আছে, সিলেবাসটা বুঝিয়ে দিব সেকেন্ড ইয়ারের, এবং পাশাপাশি কোশ্চেনটা বুঝিয়ে দেব। তো এটা অনেক ইম্পর্টেন্ট একটা ক্লাস হবে। তোমরা এর পরবর্তীতেও যারা মিস করেছো তারা তো এটা ভিডিও দেখতেই পারবে। তো আমি একটু আরেকটু কথা বলি, সেটা হলো আমি যেটা বললাম যে কেন, একটু বলি যে কেন আমি এই গ্রুপটা খুললাম, বা এটা কিভাবে কি করা হবে। তো এই গ্রুপটা খোলার একটা বিষয় হচ্ছে যে অনেক বেশি
কন্ট্রোল থাকবে বোথ সাইডে। বোথ সাইডে বলতে তোমার দিক থেকেও আমার দিক থেকেও। আমি আমি যেটা তোমাদেরকে বলেছি যে তোমরা মাসে 12টা ক্লাস, সেখানে পাবে হচ্ছে 10টা ক্লাস। আমি চেষ্টা করবো 12টাই নেওয়ার, কিন্তু 10টা আমি নেবই ইনশাল্লাহ। এটা এই জন্য বলছি যে গত বছরের এক্সপিরিয়েন্স যেটা, সেই সময়টাতে তোমরা অনেকেই জানো যে আমার মাঝখানে আমি বেশ কিছু সময় বেশ ভালো রকমের অসুস্থ ছিলাম, আমার একটা অপারেশনও হয়েছে। আবার করোনার কারণে সবাই ফ্রাস্ট্রেটেড, পরীক্ষা হবে কি হবে না। ফাইনালি তো তোমাদের হলোই না পরীক্ষা। সো এইগুলো থেকে যেটা তোমরাও এক্সপিরিয়েন্স করেছো, আমি প্রায় হুটহাট ক্লাস নেই না। আবার তোমাদেরকেও ওইভাবে সবাইকে পাওয়া যায় না। কিন্তু এইখানে যেটা হবে যে বোথ সাইডে কন্ট্রোল। আমি যদি তোমাদের যে ইচ্ছা বা আকাঙ্ক্ষা যেটা পড়ার, সেটা যদি ফুলফিল না করতে পারি, তাহলে আচ্ছা, কে যেন শুনতে পাচ্ছে না নাকি, তাহলে তোমরা সামনের মাসে আমাকে বাদ দিয়ে দিবা। এটা তোমাদের দিক থেকে কন্ট্রোল। আবার আমি যেভাবে পড়তে বলছি তোমরা পড়ছো না, তোমরা হয়তো বা আমি অবশ্যই ওইভাবে প্রেশার দেবো না, যেটা ইম্পসিবল এরকম কিছু না। সো তোমরা ক্লাসে নিয়মিত না, হয়তো দেখা যাচ্ছে কোনো কারণ ছাড়াই। আমি হয়তো কাউকে জিজ্ঞাসা করলাম যে কি ব্যাপার, তুমি 2-3 ক্লাস ধরে আসো নাই কেন, তুমি কারণ দেখাতে পারলা না। তো একটা সময় যেটা হবে যে আমি তো এই ক্লাসগুলোকে এই গ্রুপগুলোকে সাকসেসফুল করার চেষ্টা করবোই, যাতে পরবর্তীতে আমি তোমাদেরকে আবার পাই। তো আমি সাকসেসফুল করতে গিয়ে যদি আমার মনে হয় যে ওই ছেলেটা বা ওই মেয়েটা আসলে আগ্রহী না, তো মনোযোগী না, বা গ্রুপের ভেতরে আচার আচরণ ভালো করছে না, বিহেভিয়ার ভালো না, তখন কি করতে পারবো? আমার দিক থেকে কন্ট্রোল হচ্ছে আমিও তাকে নেক্সট মান্থে আর এনরোল করতে দেবো না। সো এই দিক দিয়ে আমি বোথ সাইডে কন্ট্রোল আমার থাকছে। তোমরাও আমাকে বাদ দিতে পারছো, আমিও তোমাদেরকে বাদ দিতে পারছি। আর ইয়ারলিতে যেটা হয় যে হয়তো কিছু কম টাকায় তোমরা সুবিধা পাও, কিন্তু ওই যে একটা আলসেমি বা একটা ভাব চলে আসে। তো এই দিক থেকে এরপরে সেটা হচ্ছে যে আমি পেমেন্ট মেথড নিয়ে আলোচনা করি। পেমেন্ট মেথডটা হচ্ছে গ্রুপে আমি যেটা তোমাদেরকে আগেই বলেছি, তোমরাও জানো যে মান্থলি পেমেন্ট, প্রতি মাসেই পে করতে হবে। এটা কত পে করতে হবে এটা তোমরা জানোই, তোমরা পে করেই ঢুকেছো, তোমাদেরকে ধন্যবাদ। আর এই প্রসেসটাই মেনটেন হবে। তবে একটা জিনিস যেটা, যে এবারে আমি আমার কাছে তোমরা যে ওয়েতে পে করলে, এই পে করার সিস্টেমটা একটু চেঞ্জ হবে পরবর্তী মাস থেকে। সেটা হচ্ছে যে আমি তোমাদেরকে যে নাম্বার দেবো, তোমরা প্রতি মাসে ওই নাম্বারেই শুধুমাত্র পে করবে। এর কারণ হচ্ছে যে এক নাম্বারে বিকাশে সম্ভবত 25টার বেশি পেমেন্ট নেওয়া যায় না। বাট এই জন্য নাম্বার চেঞ্জ করে করে, যেমন তোমরা তো একটা গ্রুপই না, এরপরে এখন তোমরা নিউ সেকেন্ড ইয়ার আসছো, নিউ থার্ড ইয়ার আসবে, নিউ ফোর্থ ইয়ার আসবে। সেই জন্য একটা নাম্বার না, আমাকে একাধিক নাম্বার ইউজ করতে হবে। এবং বাই দিস টাইমে আমি আবার চেষ্টা করছি যে বিকাশের পেমেন্ট সিম নেওয়ার জন্য। ওইটা হলে সবকিছু ওকে হয়ে যাবে। আচ্ছা, এবারে আমি আরেকটা কথা বলি, সেটা হচ্ছে পড়াশোনা বিষয়ে আর কি। এই বছরটা তোমরা ফার্স্ট ইয়ারটা তোমাদের যেভাবে গেল, এইটাতে কিন্তু তোমাদের পড়াশোনার পরীক্ষা দেওয়ার কিন্তু এক্সপিরিয়েন্সটা হলো না। বাট পরীক্ষা দেওয়ার এক্সপিরিয়েন্সটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ। তোমরা ফার্স্ট ইয়ারে শেষ করে ফেললা, নিউ সেকেন্ড ইয়ারে উঠে গেলা, বা তোমরা কেউ জানো না যে অনার্সের পরীক্ষা কেমন হয়, ইংলিশে অনার্সে কিভাবে পরীক্ষা দিতে হয়, বা কিভাবে পরীক্ষার হলে টাইম ম্যানেজমেন্ট করতে হয়, কিভাবে প্রেশারটাকে রিলিজ করে ভালো পরীক্ষা দিতে হয়। সো এই এক্সপিরিয়েন্স যেহেতু হলো না, এটা কিন্তু একটা গ্যাপ। এবং এই গ্যাপটা ফিল আপ করতে হবে এই গ্রুপের ভেতরেই পরীক্ষা দিয়ে দিয়ে। এবং পরীক্ষার যে জড়তা সেটা কাটাতে হবে, নইলে কিন্তু বিপদ আছে। আমি একটু অ্যালার্ম এই জন্য দিচ্ছি যে ইংলিশটা কিন্তু এমনি সহজ, ঠিক আছে, বাট একটু যদি তুমি ইংলিশটাকে, এটা আমার এক টিচার আমাদেরকে বলতো, সেটা হচ্ছে এরকম যে ইংলিশকে তুমি 7 দিন দূরে রাখবা, মানে ইংরেজি ভর্তি হওয়ার পরে সাবজেক্টে ইংলিশ তোমাকে যেটা করবে সেটা হচ্ছে যে 15 দিন দূরে ঠেলে দিবে। অর্থাৎ তুমি 7 দিন তাকে ঠেললা, সেও তোমাকে 7 দিন ঠেললো, ইকুয়াল টু কি হলো, তুমি 15 দিন পিছায় গেলে। সো এইটা করা যাবে না, নিয়মিত পড়ে যেতে হবে। আর আরেকটা বিষয়, এই ইয়ারে কিন্তু সাবজেক্ট একটু বেশি, পাশাপাশি আহ, যেটা বলা হচ্ছে যে ফার্স্ট ইয়ারে তোমাদের পরীক্ষা হবে। সো তোমাদের পরীক্ষাটা যদি হয় তখন তো এটা আরো বিপদ হয়ে যাবে। বিপদটা এরকম যে ফার্স্ট ইয়ারের পরীক্ষার সময় হয়তো 2-3 মাস পড়া হবে না, তখন ফার্স্ট ইয়ার নিয়ে চিন্তা, এরপরে আবার সেকেন্ড ইয়ার পড়া। সেকেন্ড ইয়ার, এই দুইটা মিলে একটা জিনিস হবে যেটা
সেকেন্ড ইয়ারে কিন্তু সময়টা তোমরা কম পাবে, এই জন্য শুরু থেকে এগ্রেসিভলি পড়াশোনাটা করতে হবে। সময়টা এরকম যদি এরকমও হয় যে তোমরা সাপোজ 12 মাস 15 মাস সময় পেলে, কিন্তু তারপরেও কিন্তু সেকেন্ড ইয়ারের তুলনায় সময়টা কম, কেননা তোমরা ফার্স্ট ইয়ারে যদি আবার পরীক্ষা দিতে হয়, আর যদি ফার্স্ট ইয়ার পরীক্ষা দিতে না হয় তাহলে 1 বছর 12 মাসই কিন্তু এনাফ সময়। আর তোমরা হয়তো অনেকেই জানো না, ইংরেজি সাহিত্যের মধ্যে ইংরেজি সাহিত্য পড়তে এসে যে কয়েকটা কঠিন, সবচেয়ে কঠিন পার্ট রয়েছে, তার ভেতরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার একটা হচ্ছে পার্ট। এটা অনেক বিশাল একটা জিনিস, কিন্তু এটাকে সামারাইজ করে পড়তে হয়, যেটার জন্য অনেক প্রেশার আসে মাথায়। তো এটা আছে তোমাদের সেকেন্ড ইয়ারে। এবং সেকেন্ড ইয়ারের এই একটা সাবজেক্টই যেটা করে বলে দেয়, সেটা হচ্ছে তোমার থার্ড ইয়ার কেমন হবে, তোমার ফোর্থ ইয়ার রেজাল্ট কেমন হবে, এগুলো ঠিক করে দেয়। মানে ইংরেজি সাহিত্যের হিস্ট্রি পড়লে অনেক প্রশ্নের অ্যান্সার তোমরা নিজেরা এমনি এমনি করতে পারবে। সো এইটাকে তোমাদের ভালোভাবে প্রাধান্য দিয়ে পড়তে হবে। আর এই জন্য আমি বলছি শুরু থেকে অ্যাগ্রেসিভলি সুন্দর করে পড়তে হবে, গুছিয়ে পড়তে হবে, যাতে করে কোনো পরবর্তীতে আমি ইমপ্রুভ দেবো, পরবর্তীতে আরেকবার পরীক্ষা দেবো, ফেল আসুক তো কি হয়েছে, আবার তো দেওয়াই যাবে, এই চিন্তা ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলে দিতে হবে। তাহলে আর কখনোই ইমপ্রুভ দেওয়ার দরকার হবে না। আচ্ছা, সো এটা একটা বিষয়, তোমরা এইভাবে ইয়ে হও। আর আরেকটা জিনিস, তোমাদের বেস্ট ফ্রেন্ড বা তোমাদের বন্ধু বান্ধব যারা আছে তোমরা তাদেরকেও বলতে পারো এখানে জয়েন করার জন্য। এর কারণ হচ্ছে আমরা যেহেতু সারা বাংলাদেশ থেকেই আছি, সবাই মিলেই যদি ভালো রেজাল্ট করি সমস্যা নেই, বা সবাই সবার নোট পেলাম, এটাও একটা ভালো দিক। সাপোজ আমার বাড়ি দিনাজপুর, তোমার বাড়ি কুমিল্লা, তাহলে কি হলো, তোমার নোট আমি যদি পাই তাহলে তো তোমার কোনো ক্ষতি নাই। আবার সবাই মিলে আমরা সবাই এতে পড়বো, যেটা আমরা ফার্স্ট ইয়ারে করেছি, এরকম ভাবে সবাই সবার নোটগুলি শেয়ার করব। আর আমি যেটা বলেছি এর আগেও, যে তোমাদেরকে আমি লেকচার শিট দেওয়ার চেষ্টা করবো, তবে 100% দিতে পারবো না, হয়তো বা 50%, বা যেগুলো খুব কঠিন মনে হবে সেগুলো আমি লেকচার শিট তৈরি করে তোমাদেরকে দিব। একই সঙ্গে কিছু হ্যান্ড নোট দেওয়ার চেষ্টা করবো। হ্যান্ড নোটগুলো হচ্ছে ওই যে বললাম যে 50%, 100% হয়তো দিতে পারবো না, কারণ এই নোটগুলো আমাকে তৈরি করতে হবে। আর এইগুলো দেওয়ার মানে তৈরি করার মতো এনাফ সময় আমার হাতে নাই, তবে আমি ওটা করার চেষ্টা করবো। এবং সেটা করতে গিয়ে আমি আনইন্টারাপ্টেডলি যে আমি 10টা ক্লাসে বা 10টাই নোট দিয়ে ফেলবো এরকমটা না। তবে আমি এটা তোমাদের নেক্সট আবার যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার আসবে তারা আবার হয়তো বা ফুল নোট পাবে, এটা আর কি। যেটা আগের পেইড গ্রুপগুলোতে আমি কোনো নোট বা লেকচার শিট দেইনি, কিন্তু এটাতে দেওয়ার চেষ্টা করবো। এটা হচ্ছে এই মান্থলি পেমেন্টের যে পে গ্রুপ, এটার একটা অ্যাডভান্টেজ। আচ্ছা, এবার আমরা সিস্টেম অফ স্টাডি নিয়ে একটু আলোচনা করি, যে আমাদের, আচ্ছা, সিস্টেম অফ স্টাডির আলোচনার ক্ষেত্রে আমরা তো এরকম লাইভে আসবো, লাইভে এসে ক্লাস নেওয়ার চেষ্টা করব। মাঝে মাঝে যেটা হবে যে হয়তো কারেন্ট কারেন্ট থাকলো না, তারপরে নেটের স্পিড কম, সেক্ষেত্রে সেদিন হয়তো আমি ভিডিও বানিয়ে ভিডিও আপলোড দেবো। ভিডিও ক্লাসটাই যে এখন যেটা তোমরা পাচ্ছ ঠিক এইভাবেই আমি স্ক্রিন শেয়ার করে ভিডিও দিয়ে বা ওইভাবে পড়িয়ে তোমাদেরকে দিব। আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে যে আমরা যে ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার বা ফোর্থ ইয়ার যত তোমরা তোমাদের কবিতা বলো, নোভেল বলো, ড্রামা বলো, যেগুলো আছে সব কিছু নিয়েই আমার ডিটেইল ভিডিও আছে হচ্ছে ইউটিউব চ্যানেলে। সো আমি যেটা করব, যে একটা হয়তো বড় কবিতা, সেই কবিতাটা পড়াতে গেলে হয়তো 5-7টা ক্লাস চলে যাবে। যেহেতু তোমাদের এখানে একটা কবিতা আছে 750 লাইনের। হ্যাঁ, এখন এই 750 লাইনের কবিতা যদি তোমাদেরকে আমি পড়াতে যাই প্রতিদিন 100 লাইন করেও পড়ি, তাও কিন্তু 7 দিন লেগে যাবে, 7টা ক্লাস। তো এটা ওয়েস্ট অফ টাইম। আমি যেটা করব সেটা হলো যে এই 750 লাইনটা হয়তো সামারি একটা ক্লাসে বলে দিলাম, ডিটেইল সামারি, যাতে একটা ক্লাসেই হয়ে যায়। আর তোমাদের কারো যদি মনে হয় যে আমি এটা লাইন বাই লাইন পড়বো, তাহলে কি করতে হবে, এটার জন্য আমি ওই আমার যে ভিডিওগুলো ইউটিউবে বানানোই আছে সেগুলো আমি জাস্ট ওখান থেকে ডাউনলোড করে নিয়ে এসে গ্রুপে দিয়ে দিব। অথবা তোমাদের কারো যদি মনে হয় আমি সেখানে গিয়ে দেখবো, তাহলে এটা তোমরা সেখানেও গিয়ে দেখতে পারো। তো এটা কি হবে, জাস্ট সময়টাকে বাঁচানোর জন্য, কারণ এই বছরটা আমরা সময়টা কম পাবো। আচ্ছা, এই একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে পড়াশোনার ক্ষেত্রে গিভ অ্যান্ড টেক হবে। গিভ অ্যান্ড টেক বলতে আমি আজকে যে পড়াটা দিলাম, এই পড়াটা আমি নেক্সট দিনে আবার আদায় করে নেব। এবং এটা এটা তোমরা দিবে, এটা নিজেদের স্বার্থেই দিতে হবে। দিলে যেটা হবে যে আমারও পড়াতে ভালো লাগবে, যে আচ্ছা সবাই পড়া দিচ্ছে, আমাকে তো ভালো করে পড়াতে হবে, এই একটা বিষয়। আবার তোমরা যদি পড়া না দাও আমিও কিন্তু ইন্সপিরেশন পাবো না, বা তোমাদের আগ্রহ যদি কমে যায় বা কম থাকে, সেটা তো ইন্সপিরেশন পাবো না। আমি আমি চেষ্টা করবো সর্বোচ্চটা, যাতে তোমাদের আগ্রহটা ধরে রাখা যায় এবং তোমরা যাতে আহ, মানে পড়াশোনার ভেতরেই থাকো, বা সবকিছু তোমাদের যেন ভালো লাগে, আমি সেইভাবেই। আরেকটা বিষয়,
আমি ট্র্যাডিশনাল বা প্রফেশনাল কোনো টিচার নই। এটা তোমরা অনেকেই জানো, আমি কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে পড়াই না। আমি একটা আইটিতে কাজ করি, চাকরি করি। আমার ফিল্ড হচ্ছে ডিজিটাল মার্কেটিং। ডিজিটাল মার্কেটিং আমি কাজ করি রাজশাহী থেকে। রাজশাহীতে, এখন আমার ঢাকায় অফিস ছিল, গত নভেম্বরে আমি রাজশাহীতে শিফট করেছি। সো এটা হচ্ছে আমার আমার পরিচয়। এবং এটা করতে গিয়ে আমি যে তোমাদেরকে পড়াবো সেটা হচ্ছে স্টুডেন্ট পার্সপেক্টিভ থেকে, টিচার্স পার্সপেক্টিভ থেকে না। মানে আমি অ্যাজ এ স্টুডেন্ট তোমার কোন কোন জায়গায় দুর্বলতা থাকতে পারে সেটা আমার খুব ভালো জানা আছে, আমি সেই জায়গাগুলোতে পড়াবো। টিচারের মতো যে একেবারে ভাব নিয়ে বসে থেকে, ও এটা পারছো না, এটা তো এইভাবে না। বা যে জায়গাতে তোমার সমস্যা হতে পারে সেই জায়গাগুলো তো আমার চিহ্নিত করা আছে, আমি সেই জায়গাগুলো নিয়েই হিট করব, যাতে করে ওইটা তোমার জন্য ইজি হয়ে যায়। আবার তোমরাও একটু চেষ্টা করবে জিনিসগুলো যাতে বোঝার চেষ্টা করবে, যাতে অল্পেতে তোমরা বুঝতে পারো, একটু মনোযোগ দেওয়ার চেষ্টা করবে। অনেক সময় এমন হয় যে অনেক স্টুডেন্ট, এটা আমার এই লাস্ট 300 স্টুডেন্টের যে এক্সপিরিয়েন্স, যারা ইয়ার ব্যাপী পড়লে, অনেকে আছে এমন এমন কোশ্চেন করো যেটা আসলে যাই না পড়াশোনার ভেতরে। আবার নোটগুলি বা যে লেকচারগুলি দেই, একবার পড়ে এসে বলে যে এটা ভালো না বা এটা বুঝতে পারলাম না। কিন্তু অনেক লেকচার যেটা তুমি একবারে বুঝবে না, সেটা চেষ্টা করবে সেকেন্ড টাইম বোঝার, সেকেন্ড টাইম আরেকবার ওইটা শোনার। বা যে একটা স্টোরি তুমি বুঝতে পারছো না, সেকেন্ড টাইম আরেকবার পড়ার চেষ্টা করবে, তাহলে কিন্তু এটা বুঝে ফেলবে। তো এইটা তোমাদের জন্য একটা টিপ থাকলো, যে সেকেন্ড টাইম পড়ার সবসময় মানসিকতা রাখতে হবে। ফার্স্ট টাইম তো আমি পড়বই, কিন্তু সেকেন্ড টাইম পড়ার মানসিকতা। আবার এইখানে তোমাদের এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে যেটা হবে, তোমাদের অনেক বড় বড় নোট থাকবে। তোমার 10 মার্কের নোট, কিন্তু লিখতে হচ্ছে অনেক বেশি। তো সেই নোটগুলোর ক্ষেত্রে, এই নোটগুলো কিন্তু একদিনে মুখস্থ হবে না। এগুলো তোমাকে বারবার বারবার পড়তে হবে, পড়ে একটা সময় গিয়ে মুখস্থ করতে হবে। হয়তো 3-4 বার করে রিডিং করলা, রিডিং বলতে একদিনে না, হয়তো আজকে একদিনে একটু করলা, আরেক দিনে একটু করলা একই প্রশ্ন, এবার শেষ দিনে গিয়ে মুখস্থ করার চেষ্টা করলা। এইটা যাদের মুখস্থ বিদ্যা ভালো তারা তো মুখস্থ করলেই। তবে ফ্রি হ্যান্ড, আমি সবসময় রেকমেন্ড করি ফ্রি হ্যান্ড রাইটিং শেখার। ফ্রি হ্যান্ড রাইটিংটা শিখতে হবে। ফ্রি হ্যান্ড রাইটিং শিখলে তোমার সেকেন্ড ইয়ারের যে হিস্ট্রি, এটা ইজি হয়ে যাবে। সেকেন্ড ইয়ারের ড্রামা আছে, তারপরে বড় বড় কবিতা আছে, এগুলোর প্রশ্নগুলো ইজি হয়ে যাবে। এবং এরপরে গিয়ে থার্ড ইয়ার ফোর্থ ইয়ারে গিয়ে তোমরা রিল্যাক্সে থাকতে পারবা। বাট যদি সেকেন্ড ইয়ারেও তোমার ফ্রি হ্যান্ড রাইটিং এর এবিলিটি না আসে, থার্ড ইয়ার ফোর্থ ইয়ার কিন্তু অনেক ঝামেলা হয়ে যাবে। থার্ড ইয়ার, যেমন ফোর্থ ইয়ারে আমরা প্রায় 10টা পরীক্ষা হয়, তারপরে থার্ড ইয়ারে হয় প্রায় 6টা কি 7টার মতো। তো এই জিনিসগুলো তোমাদের এখন থেকে সচেতন হয়ে যাবে, ফার্স্ট ইয়ার যেটা গেছে গেছে। আচ্ছা, আর আরেকটা বিষয় হচ্ছে করোনার কারণে আমাদের পরীক্ষাগুলি কিন্তু সহজ হবে। তোমাদের ফার্স্ট ইয়ার যদি পরীক্ষা নিয়েও থাকে, তোমরা রিল্যাক্সেই থেকো, পরীক্ষা সহজ হবে। বা ওখানে যা লিখে দিয়ে আসবে তাতেই মার্কস পাবে ইনশাল্লাহ। আচ্ছা, এই গেল হচ্ছে কথাবার্তা। এবার অনেকক্ষণ সময় নিলাম, আধা ঘন্টা প্রথম দিন, সেজন্য বক বক করলাম। এবার আমরা আসি আমাদের কাজের কথায়। কাজের কথায় তোমরা স্ক্রিনে, আমি তোমাদেরকে নিয়ে যাই। স্ক্রিনে দেখো, আমি তোমাদেরকে শেয়ার দিয়েছিলাম। আচ্ছা, এই জিনিসগুলো তোমাদের অনেকের মোবাইলে বিরক্তির কারণ হয়, আমি জানি। তো এই জিনিসগুলো আসলে, এই যে তোমাদেরকে যখন আমি অ্যাড করে নেই, তখন গ্রুপটাকে আমি ওপেন করি, তারপর তোমাকে লিঙ্ক দেই, তুমি অ্যাড হও, তারপর গ্রুপটাকে আবার হাইড করি, কারণ তাছাড়া তো সবাই ঢুকে পড়বে এই গ্রুপে। সো এইটা করি বলে এই যে এখানে লেখা আছে যে আল মামুন মেড দিস গ্রুপ হিডেন ফ্রম সার্চ এন্ড আদার ফেসবুক প্লেসেস, তারপরে ভিজিবল করেছি, এগুলো আর কি। আচ্ছা, সো এটা অনেকজন জয়েন করেছে, যার জন্য যেমন 15 জন জয়েন করেছে, মানে 30 বার আমি ওপেন আর হিডেন করেছি। আচ্ছা, তোমরা যে কোনো জিনিস খুঁজতে হলে এসে এই অ্যানাউন্সমেন্টে খুঁজবা। আমি যখনই যে কোনো জিনিস দেই, তখন এটা অ্যানাউন্সমেন্টে এই ট্যাবের আন্ডারে দেই, যাতে করে এখান থেকে সহজে খুঁজে পাওয়া যায়। আচ্ছা দেখো, প্রথমে আমি সিলেবাস পরিচিতিটা একটু দেখিয়ে দিই, এটা অনেকেরই হয়তো অলরেডি দেখে ফেলেছো। তারপরে একটু জিনিস আমি বোঝানোর আছে, সেই বোঝানোর জিনিসগুলো আমি একটু বুঝিয়ে দিই। এটাই হচ্ছে সিলেবাস। দেখো, সেকেন্ড ইয়ারের এইখানে তোমাদের টোটাল 6টা পার্ট। শুরুতে আছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। ড্রামা বলতে নাটক, তোমরা জানোই। সো এখানে তোমাদেরকে বেশ কয়েকটা নাটক করতে হবে। সেই নাটকগুলো হচ্ছে এই যে এখানে দেয়া আছে। সফোক্লিয়াস হচ্ছে রাইটার, তার নাটকের নাম হচ্ছে ইডিপাস রেস্ক।
তো ইডিপাস রেক্স নিয়ে এটা পড়তে হবে। এখানে অনেকেরই উচ্চারণটা এরকম হতে পারে ওডিপাস বা ওইডিপাস, এরকম অনেকে বিভিন্ন রকম বলতে পারে। তবে সঠিক উচ্চারণে ও এর উচ্চারণটা হবে না, হবে ইডিপাস। সো ইডিপাস রেক্স এটা একটা উইলিয়াম শেক্সপিয়ারের একটা রয়েছে, সেটা হচ্ছে অ্যাজ ইউ লাইক ইট, এটা একটা নাটক, এটা একটা কমেডি। ইডিপাস রেক্স এটা একটা হচ্ছে ট্র্যাজেডিয়ান। এরপরে রয়েছে জর্জ বার্নার্ড শ এর আর্মস অ্যান্ড দ্য ম্যান, এটাও অনেক অনেক এবং এটা রোমান্টিক কমেডি আর কি বলতে পারো। সো এটা খুব সুন্দর একটা নাটক, যদিও খুবই ছোট নাটক, কিন্তু পড়তে গেলে অনেক জটিল মনে হয়। আহ, কিন্তু এটা আমরা মজা করে পড়বো ইনশাল্লাহ, এবং ভালো লাগবে এটা। এরপর রয়েছে এই যে সিনজের রাইডার্স টু দ্য সি, এটাও অনেক ভালো। এরপরে ওল্ড সয়নকার রয়েছে হচ্ছে লায়ন অ্যান্ড দ্য জিয়েল। এই নাটকগুলো সবগুলোই ভালো, তবে ওপরের তিনটা পড়ে তোমরা বেশি মজা পাবা, নিচের গুলো অত পড়ে মজা পাবা না। সো ইন্ট্রোডাকশন টু, এই যে ইন্ট্রোডাকশন টু ড্রামার আন্ডারে আমাদের এই কয়েকটা নাটক পড়তে হবে। আর তোমাদের এই মুহূর্তে তো যেহেতু বই নাই, আমি যেটা করব, আমি যেটাই পড়াবো তোমাদেরকে অবশ্যই সেটার ছবি তুলে আমি গ্রুপে শেয়ার দিয়ে তারপরে এই যে এইভাবে পড়াবো, যাতে করে তোমরা পড়তে পারো আর কি। বা যখন সবকিছু খুলে দিবে দোকানপাট বা লাইব্রেরিগুলো, তখন তোমরা নিজে 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 বই কিনে নিও। আচ্ছা, এরপরে রয়েছে রোমান্টিক লিটারেচার। রোমান্টিক লিটারেচারে একটা বিষয়, ড্রামা তো এবারই নতুন, এই জন্য বলা হচ্ছে ইন্ট্রোডাকশন টু ড্রামা। ফার্স্ট ইয়ারে কিন্তু তোমাদেরকে ইন্ট্রোডাকশন টু প্রোজ, ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি বলা হয়েছে। এখানে সে ড্রামা যেহেতু নতুন, সেজন্য ইন্ট্রোডাকশন টু ড্রামা। আর এরপরে আছে পোয়েট্রি। তোমাদের ইন্ট্রোডাকশন টু পোয়েট্রি যেটা ছিল, এখানে কিন্তু এটা রোমান্টিক পোয়েট্রি নাম। রোমান্টিক পোয়েট্রি বলতে রোমান্টিক যে পোয়েটগুলো রয়েছে তাদের কবিতাগুলোই কেবল পড়ানো হবে, এই জন্য রোমান্টিক পোয়েট্রি। সো রোমান্টিক পোয়েট্রির ভিতরে কি কি রয়েছে দেখো। ফার্স্ট ইয়ারে যেটা ছিল তোমাদের, যে একটা রাইটারের বা একটা কবির একটা কবিতা তোমরা পড়েছো, বাট এখানে এসে একটা কবির 3-4টা কবিতা একসঙ্গে পড়তে হবে, বা 5-7টা কবিতা পড়তে হবে। আগে যেমন একটা কবিতার উপরে বেস করে একটা কোশ্চেনের অ্যান্সার পড়েছো, যেমন গুড মোরো থেকে তোমরা হয়তো পড়েছো হোয়াট ইজ মেটাফিজিক্যাল পোয়েট্রি, ডিসক্রাইব দ্য ফিচার্স অফ মেটাফিজিক্যাল পোয়েট্রি, এটা খালি গুড মোরো নিয়ে হয়তো বা তোমরা পড়েছো ফার্স্ট ইয়ারে। সেকেন্ড ইয়ারে এসে এই 3-4টা কবিতা মিলিয়ে তখন এই জাতীয় কোশ্চেনের অ্যান্সার দিতে হবে। এইটা হচ্ছে সেকেন্ড ইয়ারের একটা সুবিধা, যে এনাফ ইনফরমেশন থাকে, তুমি সবগুলো ইনফরমেশন কালেক্ট করে নিয়ে বানিয়ে লিখে দিয়ে চলে আসতে পারবা, কারণ অনেকের এনাফ ইনফরমেশন থাকে। তো এখানে দেখো যে রোমান্টিক পোয়েট্রির আন্ডারে শুরুতে আছে উইলিয়াম ব্লেক। উইলিয়াম ব্লেকের দুইটা এখানে আমরা মানে কবিতা গুচ্ছ যেটা বলা হয়, বা কবিতা সমগ্র বলতে পারো, এটা পাবো। একটার নাম হচ্ছে সংস অফ ইনোসেন্স, আরেকটার নাম হচ্ছে সংস অফ এক্সপেরিয়েন্স। ইনোসেন্সের আন্ডারে যে কবিতাগুলি আমরা পাবো, ইন্ট্রোডাকশন, ল্যাম্ব, তারপরে চিমনি সুইপার, দ্য নার্সেস সং, হোলি থার্সডে, এই কবিতাগুলি। সংস অফ ইনোসেন্স এটা পাবো। সংস অফ এক্সপেরিয়েন্সেও আমরা সেম টাইপের এই যে কোশ্চেনগুলো পেতে থাকবো, এই যে এক্সপেরিয়েন্স লেখা আছে। পার্থক্যটা কি? ইনোসেন্স হচ্ছে মানুষের, এটা নিয়ে আমি যখন পড়াবো তখন তো বলবোই, তারপরে একটু বলে দিই। সেটা হচ্ছে মানুষ ছোটবেলায় বা তাদের যখন মনটা ফ্রেশ থাকে, মনের ভিতরে কোনো পাপাচার থাকে না, সেই সময় একটা মানুষ কিভাবে চিন্তা করে, এই সংস অফ ইনোসেন্সের ভেতরে সেই সময়গুলো নিয়ে কবিতা লেখা। আর সংস অফ এক্সপেরিয়েন্স হচ্ছে মানে এই যে এই কবিতাগুলো ইনোসেন্সের আন্ডারে আছে। এরপরে এই কবিতাগুলো আছে এক্সপেরিয়েন্সের আন্ডারে। দেখো এখানে সিমনি সুইপার আছে, নার্সেস সং আছে, হোলি থার্সডে আছে, এখানে একটা নতুন আছে টাইগার নামে। সো এইটা হচ্ছে একটা মানুষ বড় হওয়ার পরে, অ্যাডাল্টহুডে পৌঁছার পরে তার যে মন মানসিকতা, তার যে চিন্তা ভাবনা, সেইগুলো নিয়ে আর কি এখানকার এই কবিতাগুলি লেখা। এবং এই কবিতাগুলো লিখতে গিয়ে তিনি অনেক ইমেজ বা ইমেজের ইউজ করেছেন, অনেক রাস্টিক বা গ্রাম্য এলিমেন্ট ইউজ করেছেন। এগুলো নিয়ে যখন আমরা পড়বো তখন তো আলোচনা করবোই। সো এগুলো অনেক ছোট ইজি কবিতা, এবং উইলিয়াম ব্লেকের কবিতাগুলো খুবই ছোট ছোট এবং খুবই ইজি ইজি, বাট এগুলো লিখতে গেলে কিন্তু একটু একটু কঠিন মনে হয়, কিন্তু এটা আমরা ইনশাল্লাহ ইজি করে ফেলবো। এরপর আছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের কবিতা। ওয়ার্ডসওয়ার্থের এখানে 3-4টা কবিতা পড়তে হবে, যেমন একটা আছে টিন্টার ন্যাবে, অনেক বড় একটা কবিতা। টিন্টার ন্যাবের মূল কথাই হচ্ছে নেচার, প্রকৃতি, নেচার প্রকৃতি, এগুলো নিয়ে আর কি তার লেখা। এরপরে রয়েছে ইমর্টালিটি ওড। ইমর্টালিটি ওড এটা হচ্ছে সোলের যে ইমর্টালিটি, একটা সোল যে মানুষের মরে না, হ্যাঁ, এইটার উপরে একটা কবিতা। তারপরে ইটস এ বিউটিয়াস ইভিনিং, এটা একটা কবিতা। ক্যাম অ্যান্ড ফ্রি, এটা একটা কবিতা। লন্ডন,
দেখো লন্ডন নামে এখানে কিন্তু একটা উইলিয়াম ব্লেকের কবিতা আছেই। এবার লন্ডন নামে আরেকটা কবিতা হচ্ছে উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের। পার্থক্য হচ্ছে এখানে 1802, লন্ডন 1802, এটাই হচ্ছে কবিতার নাম। এরপরে আছে শি ডুয়েলড অ্যামং দ্য আনট্রোডেন ওয়েজ, এটা আরেকটা কবিতা। তো উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থের এতগুলো কবিতা থেকে যদি একটা কোশ্চেন আসে, তখন এই কোশ্চেনটা এতগুলো কবিতা থেকে লিখতে হবে। তো এটা খুবই ইজি, কারণ অনেকগুলো কবিতা থেকে তুমি রেফারেন্স পাচ্ছ এই জন্য। এরপরে আছে এস.টি. কোলরিডস এর লেখা। আচ্ছা, আমি তোমাদেরকে রিকোয়েস্ট করবো, যাদের মাইক্রোফোন অন আছে তোমরা একটু মাইক্রোফোনটা অফ করো। যাদের মাইক্রোফোনটা অন আছে, এই যে মরিয়ম, মরিয়ম তোমার মাইক্রোফোনটা অফ করো। মরিয়ম দুইটা, আচ্ছা, একটা বাংলায় মরিয়ম, একটা ইংলিশে মরিয়ম। যাক, তোমরা তো এখানেই। আচ্ছা আচ্ছা, এরপরে দেখো, এরপরে আরেকটা রোমান্টিক কবি, সেটা হচ্ছে এস.টি. কোলরিডস। এস.টি. কোলরিডস এর বড় একটা কবিতা এবং একটা ছোট কবিতা। বড় কবিতা হচ্ছে দ্য রাইম অফ দ্য এনসিয়ান ম্যারিনার। তোমরা এনসিয়ান ম্যারিনার সম্পর্কে অনেক জেনেছো, অনেক পড়েছো আগেও। তোমরা যখন এসএসসি ইন্টারমিডিয়েটে যখন রিঅ্যারেঞ্জমেন্ট পড়তে, তখন কিন্তু এনসিয়ান ম্যারিনার সম্পর্কে অনেকবার পড়তে হয়েছে তোমাদেরকে। এটা হচ্ছে প্রায় 700 সাড়ে 700 লাইনের কবিতা। এটা আমরা ওই সামারি টাইপের করে পড়বো, এবং ডিটেইল পড়ার জন্য লাইন বাই লাইন যদি তোমরা কেউ পড়তে চাও, আমি রেকমেন্ড করবো সবাই লাইন বাই লাইন পড়ো। কিন্তু এই গ্রুপে পড়ানো সম্ভব হবে না, কারণ এই গ্রুপে অত টাইম পাওয়া যাবে না। তোমরা তোমাদের এক্সট্রা সময়ে ইউটিউব চ্যানেলে, আমাদের যে ক্লাউড স্কুল প্রো নামক ইউটিউব চ্যানেল রয়েছে ইউটিউবে, সেখানে গিয়ে তোমরা এই নামটা লিখে সার্চ দিলে তোমরা প্রায় 6-7টা পর্বের হচ্ছে এই ভিডিওটার পাবে, একেবারে লাইন বাই লাইন আমি ওখানে বুঝিয়ে দিয়েছি। এটা জাস্ট সময় বাঁচানোর জন্য তোমরা ওখান থেকে পড়তে পারবা। এরপর হচ্ছে কুবলা খান। কুবলা খান এটাও একটা খুব সুন্দর কবিতা, এবং এইখানে এই কবিতাগুলিতে এস.টি. কোলরিজ সাধারণত প্রাধান্য দিয়েছেন সুপার ন্যাচারাল এলিমেন্ট গুলোর উপরে। তার কবিতার মেইন জিনিসই হচ্ছে সিন, ক্রাইম, অর্থাৎ পাপ, এবং পাপের থেকে অনুশোচনা, অনুশোচনা থেকে তারপরে পাপের যে শাস্তি, এই জিনিসগুলো নিয়ে। তারপরে তার সুপার ন্যাচারাল এলিমেন্ট নিয়ে তিনি কবিতা লিখেছেন। এগুলো কি আমরা সব ক্লাসের মধ্যে বুঝে ফেলবো, এখন যা শুধু জেনে রাখো। এরপর হচ্ছে বাইরনের হচ্ছে ডন জুয়ান ক্যান্টো ওয়ান। ডন জুয়ান নামে একটা কবিতা, অনেক বড় কবিতা, এবং এটার ক্যান্টো ওয়ান যেটা, এই ক্যান্টো ওয়ান নিয়ে পড়তে হবে, অর্থাৎ যে 1 নম্বর যে চ্যাপ্টারটা বা 1 নম্বর যে অধ্যায়টা, সেটা নিয়ে আমরা পড়বো। এবং আহ, এই গর্ডন বাইরনের যে কথা, তোমরা তোমরা অনেকেই হয়তো জানো যে আহ, গর্ডন বাইরন, অর্থাৎ এই বাইরনেরই মেয়ে সর্বপ্রথম হচ্ছে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ তৈরি করেছিল। অগাস্টান অগাস্টাস বাইরন বা অগাস্টান বাইরন নামে কেউ একজন আর কি, এটা হচ্ছে এই বাইরনের মেয়ে। আরেকটা জিনিস, ইংরেজি সাহিত্য পড়তে গেলে তোমরা দুই ধরনের ভালোবাসা পাবে এখানে, একটা হচ্ছে প্ল্যাটোনিক লাভ আর একটা হচ্ছে বাইরনিক লাভ। প্ল্যাটোনিক লাভটা হচ্ছে আত্মার ভালোবাসা, সত্যিকারের ভালোবাসা আমরা যেটা বলি, অর্থাৎ মনে মনে প্রেম বা আত্মায় আত্মায় ভালোবাসা। বাট বায়রনিক লাভ হচ্ছে ফিজিক্যাল ভালোবাসা, যেটা সেটা শারীরিক সম্পর্কের যে ভালোবাসা, সো সেটা হচ্ছে বায়রনিক লাভ। এবং এই লর্ড বাইরনের বা এই জর্জ বাইরনের যে কবিতা ডন জুয়ান, এই ডন জুয়ানের প্রেক্ষিতেই কিন্তু এই মানে এই ভালোবাসার এই প্রকারভেদের আর কি এসেছে। বা ডন জুয়ান কবিতাটা অনেক কি বলবো, 18+ আর কি বলতে পারো তোমরা। আচ্ছা, আমি যে কথাগুলো বলছি এটা এই জন্য বলছি যে তোমরা সবাই যেহেতু আহ, বড়, অর্থাৎ অ্যাডাল্ট হয়ে গেছো, আর 18+ তোমাদের বয়স, তো সেক্ষেত্রে আমি অনেক কথাবার্তা লিটারেচার আছে যেগুলো আমি অবলীলায় বলে যাব। তোমরা প্লিজ এটাতে ওইভাবে মাইন্ড করো না। এটা অবলীলায় বলতে অবশ্যই আমি তো একটা সীমাবদ্ধতা রেখেই বলবো। তো তোমরা এটাকে এটুকু আর কি জানার জন্য হজম করতে হবে। যেমন এখানে যেমন আমি বায়োডনিক লাভ বলতে কি বোঝায় সেটা আমি বলে দিলাম। সো এই জিনিসগুলো তোমাদেরকে এভাবে নিতে হবে। এরপরে দেখো, পার্সি বিশি শেলির কবিতা রয়েছে টু এ স্কাইলার্ক নামে একটা রয়েছে, আরেকটা হচ্ছে অ্যাডোনেইস। টু এ স্কাইলার্ক এটা হচ্ছে একটা পাখি নিয়ে একটা কবিতা, এবং অ্যাডোনেইস এটা হচ্ছে যে তোমাদের এই যে জন কিটস, এই যে জন কিটস, এই জন কিটসের মৃত্যুর পরে আর কি এই কবিতাটা লিখে। তো এটা হচ্ছে জন কিটসই হচ্ছে এই কবিতার বিষয়বস্তু। তো এই শেলির কবিতা রয়েছে বিদ্রোহী, মানে হচ্ছে ইংলিশের বিদ্রোহী কবি। আমাদের যেমন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম, ইংলিশের বিদ্রোহী কবি হচ্ছে শেলি। তো শেলি সম্পর্কে এই কবিতায় তিনি তার
ইসকেপিজমের একটা আইডিয়া তিনি এখানে বর্ণনা করেছেন। ইসকেপিজম হচ্ছে কি, রিয়েল ওয়ার্ল্ডের কষ্ট যাত্রনা এগুলোকে ভুলে থাকার জন্য কবিরা অনেক সময় ইমাজিনারি ওয়ার্ল্ডে চলে যায়, কল্পনার ওয়ার্ল্ডে চলে যায়, এবং কল্পনার ওয়ার্ল্ডে গিয়ে একটা সময় সে বুঝতে পারে যে না, আসলে কল্পনার ওয়ার্ল্ড না, আমাকে রিয়েল লাইফে ফিরে আসতে হবে, এবং তারা কি করে আবার রিয়েল লাইফে ফিরে আসে। তো এই একটা টপিক নিয়ে হচ্ছে স্কাইলার্ক। এরপর রয়েছে জন কিটস। জন কিটস হচ্ছে সবচেয়ে কম বয়সী রোমান্টিক কবি, এবং সবচেয়ে সুন্দর সুন্দর কবিতা এর রয়েছে। আমরা এটা যখন পড়বো তখন দেখবো, যেমন ওড অন এ মিলানকোলি, এখানে দুঃখ নিয়ে কবিতা। এটা ওড অন এ গ্রেসিয়ান আর্ন, এটা হচ্ছে গ্রিস দেশের একটা ছোট পাত্র নিয়ে। তারপরে ওড টু এ নাইটিঙ্গেল, নাইটিঙ্গেল হচ্ছে একটা পাখির নাম, এই পাখির নামে যেমন এখানে স্কাইলার্ক পাখি একটা আছে, এখানে ওড টু নাইটিঙ্গেলও একটা পাখি আছে, এই দুইটা পাখি নিয়ে কবিতা। তারপর অন ইজ ফার্স্ট লুকিং ইনটু চ্যাপম্যানস হোমার, একটা প্রেমের কবিতা আর কি। আচ্ছা, সো এটা গেল। আচ্ছা, তোমরা কি জয়েন করতে পারছো না নাকি কেউ কেউ? স্যার অনেকেই জয়েন করতে পারছে না। আচ্ছা, এটা এটা অনেক সময় এটা হচ্ছে যে হয়তো তুমি অপশনটা বুঝতে পারছো না, এটাও হতে পারে। আবার অনেক সময় নেটের যদি স্পিডটা স্লো থাকে, তুমি এই জন্য অনেক সময় জয়েন করতে পারছো না, এটাও স্যার হয়ে থাকে। অনেকের কাছে নোটিফিকেশন তো যায়নি, ওটা জয়েন করতে পারছে না, নোটিফিকেশনই আসছে, গ্রুপের পৌঁছাও পাচ্ছে না। এটা তো হওয়ার কথা। তোমার এটার একটা কারণ আছে, কারণটা হচ্ছে তুমি যদি অনেক কয়েকদিন গ্রুপে জয়েন হওয়ার পর অনেক কয়েকদিন গ্রুপে কোনো অ্যাক্টিভিটি না করো, হয়তো কোথাও একটু একটা ইমোজি দিলা, কোথাও একটু একটা লাইক দিলা বা একটা কমেন্ট করলা, এটা যদি না করো তাহলে একটা সময় ফেসবুক নিজেই আর তোমাকে কোনো নোটিফিকেশন দিবে না। এটাতে কিন্তু না স্যার, ওরা তো কালকেই মাত্র জয়েন করছে, না। নতুন জয়েন করছে কালকে। আচ্ছা, হ্যাঁ, এটাও ঠিক। তবে এটা নোটিফিকেশন না যাওয়ার কারণটা কি বুঝতে পারছি না। নোটিফিকেশন তোমাদের অনেকের কাছে তো গিয়েছে, তাই না? স্যার আপনি মেবি ক্রিয়েট রুমে ওদেরকে অ্যাড করা নাই, একটু কাইন্ডলি চেক করবেন। আচ্ছা, দাঁড়াও। না, রুমে এটা তো অ্যাড করার কিছু নাই, এটা অটোমেটিক হয়। ওদের কাছে নোটিফিকেশন যাচ্ছে না, সেজন্যই বলছি। হুম হুম হুম, দেখি আমি। এটা উপর দিকে চেক করলেই হয়। এই যে এখানে কিন্তু তারা জয়েন করতে পারবে, এই যে জয়েন করার অপশন আছে। আর একটু উপরের দিকে, হ্যাঁ, এই যে কে যেন বললা যে উপরের দিকে, এই যে এখানে রুমে এসে তোমরা জয়েন করতে পারবা এখানে। কিন্তু এখানে দুইটা হয়েছে কেন, আমি তো এটাই বুঝতেছি না, কোনটার আন্ডারে ক্লাস হচ্ছে। না, এখানেই বেস্ট, এখানেই বেস্ট। আমি সবগুলো ইউজ করেছি, জুম ইউজ করেছি, গুগল মিট ইউজ করেছি, এই রুম ইউজ করেছি, অনেকগুলো। তারপরে তোমাদের মেসেঞ্জার ইউজ করেছি। এটা এটা মেসেঞ্জারেরই আর কি কিন্তু এখানে বেস্ট। এখানে আমি তোমাদেরকে, এটা আজকে প্রথম দিন তাই তোমাদের মনে হতে পারে এটা, তবে এটা কয়েকদিন যাওয়ার পরে তোমাদের এটা ইয়ে হয়ে যাবে, তোমরা ইউজ টু হয়ে যাবে। আচ্ছা, আরেকটা জিনিস সেটা হচ্ছে যে এখানে এই যে দুইটা ক্রিয়েট হয়ে গেছে, এটা কিভাবে ক্রিয়েট হয়েছে আমি নিজেও জানি না হয়তোবা। এখন কোনটা অফ করবো আর কোনটা যে ক্লাস চলছে, তো আপাতত এটা থাক। আর ক্লাস তো ভিডিও হচ্ছেই, আমরা নেক্সট দিন থেকে এই জিনিসগুলো সব ফিক্স করে ফেলবো। নেক্সট দিন থেকে আমরা যেহেতু ক্লাস নিব, আর আজকের ক্লাস তো অবশ্যই ভিডিও হচ্ছে। এই যে এখান থেকেও তো, এখানে এই যে এটাই চলছে, এখানে তো দুইটা হওয়ার কোনো কারণ নেই, কই, একটাই তো চলছে। না, এটা এটা ঠিক আছে, এটা আমি বুঝতে পারছি, এটা আমি বুঝতে পারছি, এবং এই জন্যই তো আমি এই যে ক্লাসগুলো দেখো রেকর্ডিংও করছি, এই জন্য এই যে রেকর্ডিংও করছি। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বুঝতে পেরেছি। আচ্ছা, বুঝতে পেরেছি যে একটু দেখতে পারলে বা আই কন্টাক্টে থাকলে ভালো হতো, তাই তো? আচ্ছা 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 আচ্ছা, তাহলে আমার তো ক্যামেরার উপরে টেপ মারা আছে। আমি তো এইটা এইটা ধরো আচ্ছা, লাস্ট এক বছর ধরে যখন আমি এই যে ক্লাসগুলো নিচ্ছি, আমি কখনোই ক্যামেরার সামনে আসি নাই। ইভেন আমার ইউটিউব, স্যার আমরা যারা ক্লাস করছি তাকে যদি না চিনি তাহলে বিষয়টা কেমন হয়ে গেল না? ছবি তো আছে ওই যে,
স্যার ফার্স্টে তো অ্যাটলিস্ট আমাদের দেখা উচিত, তাই না? আচ্ছা, আমি বিষয়টা নিয়ে একটু চিন্তা করি। হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমরা দেখবো অবশ্যই। আচ্ছা, আমরা আজকে ক্লাসটা কন্টিনিউ করি। যারা জয়েন করতে পারছে না তারা ভিডিওটা দেখে নিবে, আর নেক্সট দিন থেকে তারা জয়েন করবে। ওকে, আমি যেখানে ছিলাম অ্যানাউন্সমেন্টে। ল্যাপটপ থেকে আমি ক্লাস করাচ্ছি, তো ল্যাপটপের ক্যামেরাও অত ভালো না, এটা রেজুলেশন অত ভালো না। তো তোমাদের কাছে যেতে হলে আমাকে অবশ্যই আর একটা ওয়েবক্যাম কিনতে হবে। তো ইনশাল্লাহ কিনে ফেলবো। তোমরা যেহেতু ইচ্ছা প্রকাশ করছো, অবশ্যই খুব শীঘ্রই আমরা ওইভাবেই ক্লাস করব। আচ্ছা, তো এইটা হলো হচ্ছে আমাদের এই জন কিটসের যে কবিতাগুলি সেটা। এরপরে একটা বিষয় আছে, সেটা হচ্ছে তোমাদের ফার্স্ট ইয়ারে তোমাদের রিডিং অ্যান্ড রাইটিং ছিল, মনে আছে তো, তাই না? ফার্স্ট ইয়ারে যে রিডিং অ্যান্ড রাইটিং ছিল, জি স্যার। সেই দুইটা সাবজেক্টকে এক জায়গায় করে এখন করেছে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। অর্থাৎ ফার্স্ট ইয়ারে যেটা রিডিং এ ছিল সেটাই এখানে নিয়ে আসছে 50 মার্ক, বা এখানে অর্ধেক। আর রাইটিং অংশটাকে নিয়ে আসছে বাকি অর্ধেক। তো এটা আমরা কোশ্চেন একটু পরে আমি দেখব, তোমাদেরকে দেখাবো এবং একটু বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা হচ্ছে সেই অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং। ওখানে রিডিং অ্যান্ড রাইটিং, এখানে অ্যাডভান্স নামটা জাস্ট জুড়ে দিয়েছে। এই যে কি কি আছে এখানে সব দিয়ে দিয়েছে। তো এটা আমরা কোশ্চেন থেকেই বুঝে ফেলবো যে কি কি আছে। ওকে, এরপরে আমরা আমাদের যেই বাঘা সাবজেক্ট বলতে পারো, সবচেয়ে মানে বদমাশ যে সাবজেক্টটা, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। তবে একটা জিনিস এই আবার খুবই হেল্পফুল, এই একটা মানে সাবজেক্ট তোমাকে ভালো রেজাল্ট করতে অনেক হেল্প করবে যদি তুমি এখান থেকে হেল্প নাও, যদি ভয় না পেয়ে এটা পড়ো। দেখো, এটার বিষয়টা এরকম যে তোমার পুরো ইংরেজি লিটারেচারের যে মানে ইতিহাস, সেই আহ, অ্যারিস্টটল, তারপরে বলতে পারো এখানে যেটা রয়েছে, এখানে 2000 সালের কিছু আগে থেকে শুরু করে মানে সাল যখন থেকে গণনা শুরু হয়েছে খ্রিস্টপূর্ব যে সময়টা, সেখানের কিছু আগে থেকে শুরু করে যেটাকে বলা হচ্ছে যে আর্লি অ্যান্ড মিডল ইংলিশ এজ, হ্যাঁ, বা তার কিছু পরে থেকে আর কি, মানে একেবারে ওই আনলিমিটেড, একেবারে কি আমার ইয়ে কি বলে পৃথিবীর সৃষ্টির শুরু, বা তো আমরা আমরা যদি বলি হচ্ছে ইংরেজি ল্যাঙ্গুয়েজ বা সাহিত্যের যখন থেকে শুরু হচ্ছে, সেখান থেকে শুরু করে এই 1000 সাল পর্যন্ত এইটাকে একটা ভাগ করা হয়েছে। সেই ভাগটা হচ্ছে যে আর্লি মিডল অ্যান্ড ইংলিশ পিরিয়ড, এই যে এরকম একটা নাম দিয়ে দেওয়া হয়েছে। তারপরে একটা প্রসিদ্ধ রাইটার, সে রাইটারের নাম হচ্ছে জিওফ্রে চসার। সো জিওফ্রে চসারের নামে তার এই যে একটা এজের নাম বলা হচ্ছে, অর্থাৎ সে যে সময়টাতে লেখালেখি করেছে তার একটা সময়ের কথা বলা হচ্ছে। এরপরে রিফরমেশন নামে একটা মানে সময়ের কথা বলা হচ্ছে, সেটা হচ্ছে রানী দ্বিতীয় এলিজাবেথের যে সময়, সেইটা আমার এটার কিছু আগের সময় আর কি। এরপরে আরেকটা ভাগ করা হয়েছে, সেটা হচ্ছে রেনেসান্স এজ নামে, সেখানে যে এলিজাবেথান, জ্যাকোবিয়ান, পিউরিটান এজ নামে আবার ভাগ রয়েছে। এরপরে আরেকটা ভাগ রয়েছে 1600-1700 সালের দিকে, সেটা হচ্ছে রেস্টোরেশন পিরিয়ড, এটাকে বলা হচ্ছে। এরপরে রয়েছে ক্লাসিক্যাল এজ, তারপরে রোমান্টিক এজ। এই যে আমরা যে রোমান্টিক পোয়েট্রি একটু আগে দেখলাম, এই রোমান্টিক এজের ভেতরে যে কবিরা লিখেছে, যেমন ওয়ার্ডসওয়ার্থ, কোলরিডস, উইলিয়াম ব্লেক, শেলি, কিটস, বাইরন, এরা সবাই হচ্ছে এই রোমান্টিক এজের কবি। তারপরে আরো কিছু রাইটার রয়েছে, যেমন অনেক নাটক টাটক রয়েছে, যেমন ভিক্টোরিয়ান এজের, অর্থাৎ রানী ভিক্টোরিয়ার সময় যে লেখালেখিগুলো হয়েছে সেগুলো এই সময়টাতে। আর মডার্ন এজ যেটা, সেটা 2000 সাল পর্যন্ত, এবং তারপরে কিন্তু পোস্ট মডার্ন শুরু হয়ে গেছে। এখন আমরা কিন্তু পোস্ট মডার্নে আছি। সো আমরা যেটা করব সেটা হচ্ছে যে এই পার্টটাকে আমাদেরকে একেবারে থরলি পড়তে হবে, এটাকে কোনো কিছু বাদ দেওয়া যাবে না। তবে এটাকে আমরা ইজি করার চেষ্টা করব, এবং ইজি করে মজা করে পড়ার চেষ্টা করব, যাতে করে এটা আমাদের মনে থাকে। আমাদেরকে যে কাজটা করতে হবে এখানে, প্রতিটা এজের বৈশিষ্ট্যগুলো কি কি, বৈশিষ্ট্য বলতে ওই সময়ের মানে লেখালেখির যে ট্রেন্ড, লেখালেখির যে বৈশিষ্ট্য সেটা, ওই সময়ের উল্লেখযোগ্য ঘটনাবলী, এগুলো আমাদেরকে জেনে রাখতে হবে এবং এগুলোই মুখস্থ করে রাখতে হবে আর কি। এটা যদি করতে পারি তাহলেই ওকে। যেমন এখানে যেমন রয়েছে যে ভিক্টোরিয়ান এজ, ভিক্টোরিয়ান এজের একটা বৈশিষ্ট্য হচ্ছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এই সময়টাতে
প্রচুর সায়েন্টিফিক যন্ত্রপাতির আবিষ্কার হয়েছিল। সো এটা হচ্ছে ওই এজের একটা বৈশিষ্ট্য। এবং ওই এজের একটা যেমন কবিতা তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো, ইউলিসিস। ইউলিসিস হচ্ছে ভিক্টোরিয়ান এজের কবিতা। তো ভিক্টোরিয়ান এজের তাহলে ইউলিসিস কবিতার বৈশিষ্ট্য কি? ইউলিসিস কবিতার ভেতরে ইউলিসিস দেখিয়েছে যে তার জ্ঞানের প্রতি প্রচন্ড রকমের আগ্রহ, প্রচন্ড মানে অজানা জিনিসের প্রতি আগ্রহ। একটা জিনিসকে সে আবিষ্কার করতে চায়, মানে নতুন নতুন জিনিসকে। সে ঘরে বসে থাকতে চায় না, সে রেস্টলেস। হ্যাঁ, এই যে এই বৈশিষ্ট্যগুলি হচ্ছে ভিক্টোরিয়ান এজের বৈশিষ্ট্য বা এজের সাহিত্যের বা ওই সময়ের মানুষের বৈশিষ্ট্য। তো এটা আমাদেরকে লিখতে হবে। এরকম 15-20টা বা 10-12টা বৈশিষ্ট্য সম্পর্কে আমরা একটা লিস্ট নেব, লিস্টে ওই বৈশিষ্ট্যগুলো ডিসক্রাইব করবো, তাহলে আমাদের এটা জানা হয়ে যাবে। ঠিক এরকমই রোমান্টিক এজের বৈশিষ্ট্য যেমন আহ, তোমরা হাইপারবোলিক এক্সপ্রেশন পড়েছো, তো হাই ইমাজিনেশন, তারপরে ছোট ছোট জিনিস নিয়ে কবিতা। এখানে রোমান্টিক বলতে আমরা একটা জিনিস বুঝি না, রোমান্টিক বলতে আমরা বুঝি যে প্রেম ভালোবাসা বা রোমান্স, এটা বুঝি। বা তোমার অন্যান্য ফ্রেন্ডরা যারা অন্য সাবজেক্টে পড়ে তারা দেখবা, ও তোমরা তো অনেক রোমান্টিক, কি জন্য তোমরা আহ, ইংলিশ ইংলিশে পড়ো। আসলে এই রোমান্টিক কথাটা এখান থেকে এসেছে। রোমান্টিকের অর্থ কিন্তু প্রেম ভালোবাসা না। রোমান্টিকের অর্থ হচ্ছে সাধারণ জিনিস। যেমন রোমান্টিক যুগের একটা এলিমেন্ট হচ্ছে, অন্যতম বৈশিষ্ট্য মানে এলিমেন্ট হচ্ছে তোমার কবিরা এই সময়টাতে কবিতা লিখতো খুব সাধারণ সাধারণ জিনিস নিয়ে। যেমন দেখো, তোমাদেরকে দেখালাম, যেমন স্কাইলার্ক একটা পাখি নিয়ে লিখেছে, কিটস লিখেছে নাইটিঙ্গেল পাখি নিয়ে, উইলিয়াম ব্লেক লিখেছে, দেখবা উইলিয়াম ব্লেকের যখন কবিতা পড়তে যাবা দেখবা ভেড়া ভেড়া নিয়ে কবিতা লিখেছে। তোমরা অবশ্যই ভেড়া চেনো, এই ল্যাম্প নিয়ে সে কবিতা লিখেছে। সে কবিতা লিখেছে চিমনি সুইপার, যারা এই যে আগুনের চিমনি পরিষ্কার করে, তাদেরকে নিয়ে কবিতা লিখেছে। মানে এরকম ইজি ইজি জিনিস নিয়ে তোমরা কবিতা দেখতে পাবা। তো এইটাই হচ্ছে রোমান্টিসিজম। হ্যাঁ, তাদের কবিতার অন্যতম বৈশিষ্ট্য হচ্ছে লাভ, এটাও রয়েছে। কিন্তু এই লাভ হচ্ছে রোমান্টিক এজের একটা বৈশিষ্ট্য মাত্র। পুরো রোমান্টিক এজটাকে যে লাভটাই আছে আর অন্য কিছু নেই, ব্যাপারটা এরকম না। এরপর নিও ক্লাসিক্যাল এজের যে রাইট বৈশিষ্ট্য, এটা হচ্ছে ক্লাসিক্যাল এজ, অর্থাৎ সেই অ্যারিস্টটল, প্লেটো, তারপর গ্রিকদের আমলের যে লেখার ধরন, সেই ধরনটা এই যুগে নিয়ে আসা হয়েছিল, তাই এটাকে বলা হচ্ছে নিও ক্লাসিক্যাল। নিউ থেকে নিও, মানে নতুন ভাবে ক্লাসিক্যাল এজটাকে নিয়ে আসা। রেস্টোরেশনটাও তাই, প্রাচীন যে রাইটিং গুলোকে সেগুলোকে পুনরায় আবার রিস্টোর করার চেষ্টা করা হয়েছে। রেনেসান্স হচ্ছে এই যে সাহিত্যের স্বর্ণযুগ। এই সময় উইলিয়াম শেক্সপিয়ার এসেছে, এই সময় এসেছে জন মিল্টন, এই সময় এসেছে আরো অনেক অনেক আর কি। তো এইটাকে বলা হচ্ছে যে সাহিত্যের স্বর্ণযুগ। রিফর্মেশন, এই সময়টাতে খ্রিস্টান যে ধর্মটা, সে ধর্মটাকে রিফর্ম করা হয়েছিল, নতুন করে বাইবেল লেখা হয়েছিল। সো এটা হচ্ছে ওই যুগের বৈশিষ্ট্য। এগুলো আমরা জাস্ট এগুলো যখন পড়বো ডিটেল, তখন আমরা জানবো একটা করে এজ ধরে ধরে। এরপরে রয়েছে এজ অফ চসার। চসার হচ্ছে ওই যুগের একটা বড় কবি, এবং ওর রাইটিং এর ভেতরে অনেক ধরনের এরকম রয়েছে এবং বৈশিষ্ট্য রয়েছে। যেমন ওর এদের একটা বৈশিষ্ট্য, ওই সময়ে এখন যেরকম একটা মহামারী চলতেছে না, করোনা, ওই সময় প্লেগের একটা মহামারী চলেছিল, যেটাকে বলা হচ্ছে ব্ল্যাক ডেথ। মানে ওই সময় বলা হয় যে পুরো ইউরোপের প্রায় 1/3 লোক মারা গিয়েছিল। এবং ইতিহাস যদি ঘাটলে দেখবে যে করোনা এসে এখন যেরকম একটা ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই সময়ও এরকম পরিবেশ সৃষ্টি হয়েছিল। এবং সে সময় ইউরোপে মূলত এটা বেশি ঘটেছে, এশিয়ার এই দিকে এসে মানে এত মানুষ মরেনি, কারণ তখন তো আর এত মানুষের যাতায়াত এরকম ছিল না। তো এই দিক দিয়ে তখন এটা হচ্ছে প্লেগ রোগের কারণে এটা মানুষ মারা গিয়েছিল। তারপরে 100 বছর ব্যাপী এই ফ্রান্স এবং ইংল্যান্ডের মধ্যে যুদ্ধ হয়েছিল, এটা হচ্ছে এই এজেই। এবং সেই যুদ্ধে তোমার ইংল্যান্ড জিতে গিয়েছিল, ফ্রান্স হেরে গিয়েছিল। তারপর থেকে ইংলিশ চ্যানেল ইংল্যান্ডের দখলে, এবং তারপর থেকে ফরাসি ল্যাঙ্গুয়েজের জায়গায় ইংলিশ ল্যাঙ্গুয়েজটা প্রাধান্য পেয়ে আসছে। তো এই জিনিসগুলো আমরা সব এখান থেকে জানতে পারবো। তো এই অংশটাকে আমাদেরকে খুব ভালোভাবে পড়তে হবে। আচ্ছা, এরপরে রয়েছে তোমাদের বাংলার যে বিষয়গুলি। এইগুলো আমি পড়াবো না, এগুলো তোমাদেরকে নিজে থেকে পড়ে নিতে হবে। এবং এইগুলো ইজি আছে, তবে আমি এগুলো পড়াই না, কারণ এগুলোতে আমার জানাশোনা নেই, আমি নিজেও কখনো এগুলো পড়ি নাই। সো এগুলো জানাশোনা নেই। আমি জাস্ট যেটা করবো, ওপরের যে 4টা ইংলিশ, সেই ইংলিশগুলো নিয়ে পড়াবো। তো শুরুতে যেটা ড্রামা, নাটক, এটা নাটকগুলি তোমাদের পড়তে অনেক ভালো লাগবে। রোমান্টিক পোয়েট্রি অর্থাৎ কবিতা, এরপরে অ্যাডভান্স রিডিং অ্যান্ড রাইটিং, সেটা ফার্স্ট ইয়ারেরই সেই দুটার সমগ্র এখানে। এরপর রয়েছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার। আমরা এখানে শুরু করব, মানে আমি যেটা চেষ্টা করবো কি জন্য তোমাদের আবার ওই যে ইন কোর্স পরীক্ষা এটা সেটা হয়, আমি যদি একটা নিয়ে শুরু করে থাকি, তাহলে যেটা হবে যে তোমাদের ওই ইন কোর্স পরীক্ষা চলে আসবে, তখন আবার নতুন করে আরেকটা পড়তে চাবে অনেকেই, যে স্যার এটা তো পরীক্ষার এই টপিক দিতে কি করব।
তো আমি যেটা করব যে প্রথমে হয়তো একটা বা দুইটা ড্রামা পড়িয়ে ফেললাম, তারপরে প্রথমে হয়তো একটা বা দুইটা রাইটারের কবিতা পড়িয়ে ফেললাম। আর অ্যাডভান্স রিডিং এন্ড রাইটিং এটা শুরু থেকে শেষ পর্যন্ত একই রকম, তো এটা পড়তে হবে পুরোটাই। এরপরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে হয়তো দুইটা এজ নিয়ে পড়ালাম বা দুইটা সময় নিয়ে পড়ালাম। তো এইভাবে দুইটা দুইটা বা একটা একটা করে সবগুলো পড়াতে থাকবো। যেমন এখানে ধরো যদি ড্রামা পড়াতে চাই, শুরুতে হয়তো ইডিপাস রেস্ক পড়ালাম, তারপরে অ্যাজ ইউ লাইক ইট পড়ালাম, এরপরে আমরা চলে আসলাম আবার হচ্ছে কবিতায়। এইরকম করে আমরা পড়ার চেষ্টা করব যাতে করে আমরা ভালো করতে পারি। তো আমি আমি এখন তোমাদের কাছ থেকে একটা মতামত নেই, সেটা হচ্ছে সামনের দিন আমরা কোনটা থেকে ক্লাস শুরু করব? তোমরা ড্রামা থেকে করবা নাকি রোমান্টিক পোয়েট্রি থেকে করবা? স্যার আপনার যেটা ভালো মনে হয়। আমার তো ভালো মনে হয় এই হিস্ট্রি হিস্ট্রি নিয়ে পড়াতে। হ্যাঁ যেটা স্যার যেটা একটু আর কি ইজি হবে। ফার্স্ট টাইম যদি হচ্ছে আমরা স্যার কঠিন দিয়ে শুরু করি তখন তো মানে একটা কি বলে ভয় চলে আসবে। আচ্ছা, ফার্স্ট টাইম আমরা তাহলে পোয়েট্রি অথবা ড্রামা নিয়ে শুরু করব। এটা আমি ডিসাইড করব পরে, মানে নেক্সট ক্লাসের আগে ডিসাইড করি। আচ্ছা, তার আগে তোমাদেরকে একটা জিনিস দেখিয়ে আসি, সেটা হচ্ছে তোমাদেরকে আমি কোশ্চেন দিয়েছিলাম। এই কোশ্চেনগুলো কালেকশনে রাখবা। তোমাদের ক্ষেত্রে অনেকের মানে ক্ষেত্রে এটা আসবে যে সিলেবাস কই, সিলেবাস নাই, সিলেবাস পাবো কোথায়? তো এখান থেকে ডাউনলোড করে নাও, এখানে সব দিয়ে দিয়েছি। এরপরে একটু যদি প্রিভিয়াস ইয়ারের যে কোশ্চেনগুলো হতো, এই যে এখানে সব কোশ্চেনগুলো দিয়ে দিয়েছি। তোমরা এখান থেকে ডাউনলোড করে নিয়ে পড়তে পারবা, দেখতে পারবা যে কোশ্চেনগুলো কেমন হয়। দেখো আমি তোমাকে কোশ্চেন দেখাই, একটা কোশ্চেন দেখাই, সব তো পার্ট সি দেখতেছি। এই কোশ্চেনগুলো তোমাদের থেকে কালেকশন করা, গতবার সেকেন্ড ইয়ারে যারা ছিল তারা দিয়েছিল। আচ্ছা, এইটা দেখাই, এটা দেখাই। যেমন দেখো, হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের কোশ্চেনটা কেমন হয়। হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারে এক মার্কের যে কোশ্চেনগুলো আছে সেগুলোতে যেমন বলতেছে হু ইজ কল্ড দ্য ফাদার অফ ইংলিশ পোয়েট্রি, ইংলিশ পোয়েট্রির বাবাকে। তো এটা আমরা জেনে ফেলবো, যখন আমরা পড়তে যাবো তখন জেনে ফেলবো। তারপরে হু রোড ইউটোপিয়া, ইউটোপিয়া ইন ল্যাটিন, অর্থাৎ ল্যাটিন ল্যাঙ্গুয়েজে ইউটোপিয়া নামক একটা বই বা একটা গ্রন্থ, এটা কে লিখেছিল। তারপরে এই যে এখানে যেমন আরো কবিতা রয়েছে, হোয়াট ইজ স্যাটায়ার, এগুলো তো তোমরা পারবেই। এটা কেন এসেছে, কারণ অনেক স্যাটিরিক্যাল রাইটিং হয়েছে একটা যুগে, সেই যুগটার ক্ষেত্রে এখানে আসবে সেজন্য। হোয়াট ইজ পিলগ্রিমস প্রোগ্রেস, পিলগ্রিমস প্রোগ্রেস এটা হচ্ছে রাইটিং এর নাম। তো এটাও কি, তখন এটা আমাদেরকে লিখতে হবে যে এটা লিখেছেন চসার, লিখেছেন উইলিয়াম চসার, এবং তার সম্পর্কে হয়তো একটু লিখতে হবে। তারপরে হোয়াই ইজ আলেকজান্ডার পোপ ফেমাস ইন ইংলিশ লিটারেচার, ইংলিশ লিটারেচারে কেন আলেকজান্ডার পোপ, এটা একজন রাইটার, সে কেন ফেমাস। তারপরে হু আর কল্ড দ্য ব্রন্টিস, কাদেরকে ব্রন্টিস বলা হয়। তাহলে হোয়াট সিগনিফাইজ দ্য ভিক্টোরিয়ান এজ, অর্থাৎ ভিক্টোরিয়ান এজের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো এখানে জানতে চাচ্ছে। তো এইভাবে আমাদেরকে এগুলো আমরা জানবো। এটা হচ্ছে পার্ট ওয়ানে। পার্ট বি তে কি আছে দেখি। আচ্ছা, এটা তো এটা যে যেভাবে দিয়েছে আর কি গতবার। আচ্ছা, এবার আমরা এই যে এটা দেখি পার্ট সি তে কি ধরনের কোশ্চেন হয়। পার্ট সি তে যেটা হয় সেটাই বি তে হয়, বি তে ছোট করে লিখতে হয়, পার্ট সি তে বড় করে লিখতে হয়, এটাই পার্থক্য। কারণ পার্ট বি তে হচ্ছে 10 মার্কের কোশ্চেন, পার্ট সি তে তোমার 4 মার্কের কোশ্চেন। সো এটা দেখো যে রোমান্টিসিজম ডিফার্স ফ্রম ক্লাসিসিজম হাউ, অর্থাৎ রোমান্টিসিজম বা রোমান্টিক এজ কিভাবে নিও ক্লাসিক্যাল এজের থেকে আলাদা সেটা দেখাও। মানে ওইটা তখন যে বৈশিষ্ট্য দেখাতে হবে যে রোমান্টিসিজমে এই বৈশিষ্ট্য আছে, ক্লাসিসিজমের এই বৈশিষ্ট্য আছে, এদিক থেকে আলাদা আলাদা, এগুলো দেখাতে হবে, খুব ইজি। তারপর হোয়াট পিকচার অফ 14th সেঞ্চুরি লাইফ অ্যান্ড সোসাইটি ডু ইউ ফাইন্ড ইন চসার ক্যান্টারবারি টেলস, তো উইলিয়াম চসারের একটা রাইটিং, সেটার নাম হচ্ছে ক্যান্টারবারি টেলস। এটার ভিতরে 14th সেঞ্চুরির কোন কোন বৈশিষ্ট্য তোমরা দেখতে পাও, মানুষের লাইফের যে পিকচার সেটা কোন কোন মানে পিকচার পাওয়া যায়। তার মানে এটা হচ্ছে ওই যুগের বৈশিষ্ট্য নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। এরপরে বলা হচ্ছে হু আর ওয়ার দ্য ইউনিভার্সিটি উইটস, ইউনিভার্সিটি উইটস হচ্ছে একদল রাইটারের নাম। তো তাদেরকে বলা হচ্ছে ইউনিভার্সিটি উইটস, তাদের সম্পর্কে লিখতে বলছে। এই যে ক্যারেক্টারিস্টিক্স অফ ইংলিশ রোমান্টিসিজম, ওয়ার্ডসওয়ার্থ এবং কিটসের কবিতাগুলি বিশ্লেষণ করে
আমাদেরকে লিখতে বলতেছে যে রোমান্টিক যুগের বৈশিষ্ট্যগুলো কি কি। তারপরে যে হোয়াট স্পিরিট অফ ভিক্টোরিয়ান এজ, যেটা বললাম যে ভিক্টোরিয়ান এজের স্পিরিট হচ্ছে যে ওইটাই নতুন নতুন জিনিস জানা, নতুন নতুন জিনিস আবিষ্কার করা। এবং এটা বলছে যে টেনিসনের রাইটিং থেকে। তোমরা জানো যে ইউলিসিস টেনিসন লিখেছে, বা এরকম আরো রাইটিং আমরা টেনিসনকে পাবো। তোমাদেরকে একটা ইয়ে দেই, সেটা হচ্ছে টেনিসনকে কেন রিপ্রেজেন্টেটিভ পোয়েট বলা হয়, ভিক্টোরিয়ান এজের রিপ্রেজেন্টেটিভ পোয়েট কেন বলা হয় টেনিসনকে, এই একটা কোশ্চেন আছে। এবং এই কোশ্চেনটা ফার্স্ট ইয়ারে ইউলিসিস পড়ার সময় পড়তে হয়, সেকেন্ড ইয়ারের এই হিস্ট্রি পড়ার সময় পড়তে হয়, এবং এই একই কোশ্চেন থার্ড ইয়ারে গেলেও তোমরা পাবে। সেই একটা কোশ্চেন তিনবারেই, মানে একটা পড়লেই তোমরা তিনবারই অ্যান্সার করতে পারো। 3 ইয়ারের ভেতরে দেখা যাচ্ছে কোনো না কোনো ইয়ারে চলে আসেই। এরপর দেখো স্যালিয়েন্ট ফিচার অফ ভিক্টোরিয়ান নোভেল, ভিক্টোরিয়ান নোভেলের ফিচার বা বৈশিষ্ট্যগুলো কি কি সেগুলো নিয়ে আলোচনা করতে বলছে। তো এগুলো আমরা সব জেনে ফেলবো, শিখে ফেলবো। এইটা কোন ইয়ারের? আচ্ছা, এই যে এটাকে এটাকে যে কিভাবে রোটেট করে। স্যার আপনি কি স্ক্রিন দেখাচ্ছেন? স্ক্রিন কিন্তু দেখা যাচ্ছে না। কেন, ছোট দেখা যাচ্ছে নাকি? না স্যার। তাহলে কেন দেখা যাচ্ছে না? স্যার আপনার ক্যাপটা অফ শো করতেছে। এই যে অন করাই আছে তো। অফ শো করতেছে। এটা কখন থেকে দেখা যাচ্ছে না? এখন দেখতে পাচ্ছ? এখন দেখা যাচ্ছে। আচ্ছা আচ্ছা, ওটা তাহলে ওই যে অফ হয়ে গেছে। হ্যাঁ এখন দেখা যাচ্ছে। আচ্ছা, তো এরপরে দেখো এই যে পার্ট বি তে, পার্ট বি এটা হচ্ছে রোমান্টিক যে কবিতাটা বা রোমান্টিক পোয়েট্রি, সেখান থেকে এটা। যেমন এখানে বলছে যে বাইরন, হাউ ডাজ বাইরন স্যাটিরাইজ দ্য আইডিয়া অফ কনভেনশনাল লাভ অ্যান্ড ম্যারেজ, মানে প্রচলিত যে ভালোবাসা এবং বিয়ে সেটাকে সে এই স্যাটায়ার করেছে। এরপরে বলা হচ্ছে যে শেলি কিভাবে স্কাইলার্ক পাখিটাকে আইডিয়ালাইজ করেছে, মানে এটাকে কিভাবে সে দেখছে বা এটার প্রতি তার দৃষ্টিভঙ্গিটা কি, কিভাবে এটাকে গ্লোরিফাই করেছে। তারপরে কুবলা খানকে কেন পোয়েম, আচ্ছা কুবলা খান ইজ এ পোয়েম অ্যাবাউট পোয়েটিক ক্রিয়েশন, মানে কুবলা খানের ভেতরে কবিতার বা কবির কোন কোন, মানে কবিতার যে শৈল্পিক যে দিকগুলো সেগুলো ফুটে উঠেছে, সেগুলো আলোচনা করতে হবে। তারপরে যে উইলিয়াম ব্লেকস ট্রিটমেন্ট অফ চাইল্ডহুড, তিনি কিভাবে ছোট বাচ্চা যে সময়টা বা শৈশবের সময়টাকে তিনি কিভাবে তার কবিতায় তুলে ধরেছেন, এগুলো নিয়ে আমাদেরকে লিখতে হবে। তারপরে এই যে আরো কিছু কবিতা রয়েছে, যেমন কিডসের ভেতরে বিউটি অ্যান্ড সেন্সুয়াসনেস নিয়ে আলোচনা করতে বলা হচ্ছে। তোমরা ফার্স্ট ইয়ারে পড়েছো না টু অটাম, জন কিডসের টু অটামে কিন্তু এই সেন্সুয়াসনেস এর একটা প্রশ্ন ছিল। সো টু অটাম, ওখানে যেমন টু অটাম একটা কবিতা থেকে ওই প্রশ্নটা লিখেছো, এখন এখানে তোমাদের সুবিধা হচ্ছে 3-4টা কবিতা থেকে ইনফরমেশন নিয়ে লিখতে হবে। তো এটা বেশি ইজি, কারণ অনেক ইনফরমেশন থাকে, কিছু ভুলে গেলেও কিছু লেখা যায়। আর যখন একটা কবিতা থেকে হয় তখন কোনো কিছু ভোলার থাকে না, মানে ভুললেই এদিক সেদিক হয়ে যায়। সো এটা হচ্ছে একটা ইজি ব্যাপার। এরপর রয়েছে সিম্বলিজম, একটা দিয়ে যে একটা শব্দ দিয়ে আরেকটা শব্দকে বোঝানো, এগুলো আমরা এখানে পাবো এই উইলিয়াম ব্লেকের যে রাইটিং গুলো, সংস অফ ইনোসেন্স এবং সংস অফ এক্সপিরিয়েন্স, সেখানে আমরা পাবো। সো এইগুলো আমরা ওইভাবে পড়াশোনার চেষ্টা করব, এবং শুরু থেকে আমরা অবশ্যই এগ্রেসিভলি এবং অনেক ইয়ে করে পড়ার চেষ্টা করব, যে পড়া দেয়া দেয়া এবং নেয়া এই বিষয়গুলো নিশ্চিত করার চেষ্টা করব। তোমরা সবাই পড়া দেয়ার যে বিষয়টা, এই মানসিকতাটা তৈরি করতে হবে। এখানে গ্রামার কবিতাগুলি পাচ্ছি, গ্রামার যে প্রশ্নটা সেটা আমি পাচ্ছি না। আচ্ছা, এই যে গ্রামার যে প্রশ্ন সেটা পেয়েছি। তো গ্রামাতে ওই যে 1 মার্কের যে কোশ্চেন সেগুলো তো আছেই, বা বি পার্টে যে 4 মার্কের যে কোশ্চেন সেটাও আছে। যেমন এখানে আমরা পার্ট সিটা নিয়ে আমরা দেখি। যেমন দেখো, ইভ্যালুয়েট ইডিপাস রেস্ক অ্যাজ এ ট্র্যাজেডি, ট্র্যাজেডি হিসাবে ইডিপাস রেস্ককে আমাদেরকে মূল্যায়ন করতে বলছে। এখন সেকেন্ড ইয়ার আগে একটা সাবজেক্ট ছিল, সেটা হচ্ছে অ্যারিস্টটলের, সেটার নাম হচ্ছে পোয়েটিক্স, সেটা এখন থার্ড ইয়ারে নিয়ে গেছে। সো এই পোয়েটিক্স পড়লে, পোয়েটিক্সের ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডি কত প্রকার, কি কি এগুলোর বৈশিষ্ট্য তোমার পোয়েটিক্সের ভেতরে থাকে, এবং ওইটা জানলে এই ট্র্যাজেডি নিয়ে যে কোনো আলোচনা ইজি হয়ে যায়। সো আমি যখন এই ট্র্যাজেডি নিয়ে পড়াবো তখন ওই প্রশ্নটা থার্ড ইয়ার থেকেই তোমাদেরকে একটু আলোচনা করে দেবো, কেননা সেকেন্ড ইয়ারে পাবা, থার্ড ইয়ারে পাবা, ফোর্থ ইয়ারে পাবা, মাস্টার্সে পাবা, এই একই কোশ্চেন অনেক জায়গায়
যে ট্র্যাজেডি ব্যাপারটা নিয়ে আলোচনা করো। অনেক ড্রামা আছে বা নোভেল আছে, ইভেন কবিতাও আছে যেখানে তোমাদের লিখতে হবে যে ট্র্যাজেডি কাকে বলে, ট্র্যাজেডির বৈশিষ্ট্যগুলো এই কবিতার ভিতরে আছে কিনা বা এই রাইটিং এর ভিতরে আছে কিনা। সো আমি ওইটা তোমাদেরকে একটু আগে পড়াই নেব, তাহলে তোমাদের ইজি হবে ওটা বুঝতে। এরপরে দেখো শেক্সপিয়ারের যে ট্রিটমেন্ট অফ লাভ, ভালোবাসাটাকে তিনি কিভাবে ট্রিট করেছেন, কিভাবে বর্ণনা করেছেন, তিনি কোন চোখে দেখেছেন, ভালোবাসার প্রতি তার দৃষ্টিভঙ্গি কি, সেটা এখানে আলোচনা করেছে। এরপরে ওই যে স্কেচ দ্য ক্যারেক্টার অফ রোজালিন্ড, রোজালিন্ড নামে একটা খুব সুন্দর ক্যারেক্টার শেক্সপিয়ারের, এটা এখানে আলোচনা করতে বলা হচ্ছে। এরপরে আরো যেগুলো রয়েছে। সো এখন এই যে আজকে যতটুকু আমরা আলোচনা করলাম সিলেবাস, তারপরে কোশ্চেন থেকে, তারপরে আরো আমাদের পড়াশোনার সিস্টেম থেকে যা কিছু শুরু, তো তোমাদের এই বিষয়ে যদি কিছু বলার থাকে আমাকে একটু বলো, আর আমরা নেক্সট ক্লাস থেকে আমি আমি আমার ধারণা আমি ইয়ে থেকে শুরু করব, রোমান্টিক লিটারেচার যেটা, সেই রোমান্টিক লিটারেচার থেকে শুরু করব, রোমান্টিক পোয়েট্রি আর কি যেটা, সেটা থেকে শুরু করব। এবং উইলিয়াম ব্লেক থেকে আমি অবশ্যই তোমাদেরকে যে কবিতাগুলি পড়াবো সেগুলোর টেক্সট তোমাদেরকে ছবি দেওয়ার চেষ্টা করবো। দেওয়ার চেষ্টা বলতে আমি এটা দেবই, কারণ এখন আমি জানি সবারই বই নাই, তোমরা ওইটা দেখে দেখে একটু পড়ার চেষ্টা করবা। ওইটা ডিটেইল লাইন বাই লাইন আলোচনা আমাদের ইউটিউব আছে, ইউটিউব থেকে দেখার চেষ্টা করবা। পাশাপাশি আমাদের এখানে তো পড়া হবেই, আর আমি কিছু হোম টাস্ক দিব, কিছু লেকচার শিট বলতে জাস্ট ইম্পর্টেন্ট যে জিনিসগুলো সেগুলো আমি টুকে দেওয়ার চেষ্টা করব, প্রতিদিন না, 50%। আচ্ছা, এবার তোমাদের যদি কিছু বলার থাকে তোমরা বলতে পারো, তোমাদের কোনো মতামত, বা যেমন একজন বললা যে একটু দেখে দেখে পড়তে পারলে ভালো হতো। স্যার আমাদের যে হিস্ট্রি, আচ্ছা। স্যার হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার যেটা বইটা আছে হুম। স্যার, ওই বইটা স্যার উইলিয়াম জে লং এরটাও অ্যাভেলেবল আছে, আরগুলো প্রফেসর কল্যাণনাথ দত্ত। স্যার কোন বইটা পড়লে ভালো হতো একটু যদি জানা স্যার। এখানে তোমার উইলিয়াম লং এর যে বইটা, এটা আমার পড়া আছে এবং এটাতে খুব ভালো করেই দেওয়া আছে। বাট এখানে একটা বিষয় আছে, সেটা হচ্ছে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই কিনে বই থেকে পড়ে আসলে অত কিছু বোঝা যায় না, বইয়ের ভিতর অনেক কিছু থাকে। বেসিকলি যেটা জানতে হয় তোমার ওই গাইড থেকে প্রতিটা এজের যে বৈশিষ্ট্যগুলি সেগুলো জানলেই হয়ে যায়। আর এর বাইরে জানতে গেলে তোমার ওই এক বই পড়তে পড়তেই তোমার ইয়ার পার হয়ে যাবে, সেকেন্ড ইয়ার পার হয়ে যাবে। তো আমি শুরুতেই বলবো যে তোমরা শুরুতেই, হ্যাঁ, বই একটা রাখা দরকার, কারণ এই হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের বই যদি তোমার কালেকশনে থাকে তোমার একটু ভালো লাগবে, কি যেন তোমার সেলফে একটা বই আছে, বা তোমার বাড়িতে যখন গেস্টেরা আসবে বইটা দেখলে তারাও একটু ফিল করবে যে ও, ছেলেটা বা মেয়েটা ইংলিশে পড়ে। কি যেন ওই বইটাতে লেখা আছে যে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচার, মানে ইংলিশ লিটারেচার কথাটা এত সুন্দর করে লেখা আছে যে এটা অসাম লাগে দেখতে। না, এটা প্র্যাকটিক্যালি, এটা আমি আমি যেটা বলছি, আমি খুব ভালো লাগতো। ইভেন আমি যখন ছিলাম, আমার তো 5-6 শিক্ষাবর্ষ ছিল, তো সেই সময়টাতে ওই আমি অক্সফোর্ডের ডিকশনারিটা খুব সুন্দর করে এটা উপরে রাখতাম, যাতে করে বাসায় গেস্ট আসলে তারা এটাই যেন দেখতে পায়। তারপরে হিস্ট্রি অফ ইংলিশ লিটারেচারের যে এই বইটা, এটাকে আমি সামনে রাখতাম, এটাই তারা দেখতে পায়। তো মানে এটা এটা আসলে ভালো লাগে, ফিল করতেই ভালো লাগে যে আমরা ইংলিশে পড়ি, এটাই ফিল করতেই ভালো লাগে, বা অন্যদেরকে বোঝাতেও ভালো লাগে, বলতেও ভালো লাগে। তো এটা করার জন্য করতে পারো, তবে পড়ার জন্য এটা না করলেও হবে, এমনি গাইড কিনলেই হয়ে যাবে। আচ্ছা, আর কিছু বলার থাকলে বলো। স্যার গাইডটা কোনটা কিনবো, মানে স্টাডি গাইড যেটা ওটা? আচ্ছা, স্টাডি গাইড হচ্ছে, হ্যাঁ স্টাডি গাইডের কথা বলছি। স্টাডি গাইড তো তোমাকে কিনতে হবে, সেটা আমরা আমাদের সময় পড়েছি ফ্রেন্ডসের গাইড থেকে পড়েছি, আর আমরা সবসময় হ্যান্ড নোট তৈরি করার জন্য আমাদের একটা প্রবণতা ছিল। আমাদের ওই সময়টাতে একটাই শুধু ফ্রেন্ডসেরই গাইড পাওয়া যেত, আর অন্য কোনো পাবলিকেশনে সে সময় গাইড ছিল না। এখন যেমন সেট পাবলিকেশনের আছে, তারপরে লেকচারের আছে, আরো অনেকগুলোর আছে, কিন্তু আগে এগুলো ছিল না, যার জন্য আমরা একটা থেকেই পড়তাম, আরো বিভিন্ন জায়গা থেকে বড় ভাইদের নোটগুলো কালেক্ট করতাম এভাবে। তো তোমাদের ক্ষেত্রে তোমরা যদি একটা বই কিনতে পারো তাহলে একটাই কিনো, আর যদি একাধিক বই কিনতে পারো সেটা আরো ভালো। তবে আমি সবসময়ের জন্য যেটা রেকমেন্ড করি সেটা হচ্ছে নিজে নিজে হ্যান্ড নোট তৈরি করে নিজের মতো করে তৈরি করে নেওয়া, এবং সেটা হচ্ছে বেস্ট, সেটাতে মার্কস বেশি আসে। এবং প্রশ্নগুলো যখন তোমরা হ্যান্ড নোট তৈরি করছো, জাস্ট প্রশ্নটা একটু এদিক সেদিক হয়ে গেলে তখন তোমরা বানিয়ে লিখে দিয়ে চলে আসতে পারবে। এটা হচ্ছে হ্যান্ড নোট তৈরি করার সুবিধা। হ্যান্ড নোট তৈরি করার আরেকটা সুবিধা হচ্ছে ভবিষ্যতে তুমি যখন টিচার হবা তোমার ওই এক্সপিরিয়েন্স গুলো কাজে লাগবে। দেখো, আমি কিন্তু কোনো ট্র্যাডিশনাল টিচার না, আমি কোনো স্কুল কলেজে পড়াই না, কিন্তু আমি পড়াইতে পারি, এর কারণ হচ্ছে
2009-10-এর দিকে আমি একটা কোচিং খুলেছিলাম আমরা রাজশাহীতে, এবং সেই কোচিংয়ে আমরা পড়াতাম লিটারেচার। এবং মজার বিষয় হচ্ছে যে টিচারদের কাছে যারা পড়তো তারাও টিচারদের কাছে ছেড়ে দিয়ে আমাদের কাছে এসে পড়তো, এবং ওই এক্সপিরিয়েন্সটা এখন এসে আমার কাজে লাগছে। তখন আমি লাইন বাই লাইন পড়িয়েছি, তখন আমি হ্যান্ড নোট তৈরি করে দিয়েছি, বা আমরা আমাদের জন্য হ্যান্ড নোট তৈরি করেছি, কিভাবে একটা হ্যান্ড নোট তৈরি করলে কি কি জিনিস রাখলে এগুলো ভালো হয়, কোথায় কোটেশন দিতে হয়, কোথায় কোন কোটেশন দিব, এগুলো হ্যান্ড নোট তৈরি করলে তোমার সুবিধা হয়। আবার আরেকটা জিনিস সেটা হচ্ছে তুমি যখন চাকরির পরীক্ষাগুলোতে যাবা তখনও কিন্তু তোমার এই হ্যান্ড নোট তৈরি করার এক্সপিরিয়েন্স কাজে লাগবে, এই ইংলিশগুলো কাজে লাগবে। সো এই এই ব্যাপারটা তোমরা আগে থেকেই জেনে রাখো যে হ্যান্ড নোট তৈরি করে করে আমরা পড়বো, এটা মাথায় রেখো। বা যেই নোটটাই তৈরি করতে দিব তোমরা, অনেক সময় এরকমটা হয় যে তুমি টাইম পাচ্ছ না, বাট তোমার আরেকজন কেউ তৈরি করলো, সেটার উপরেও তুমি তোমার একটা মাস্টারি খাটাবা। মাস্টারি এরকম যে একটা ভালো নোট পেয়েছো, আচ্ছা দেখি তো এটা কেন ভালো, কেন এটাকে আরেকটু ভালো করা যায় না, এই এই জিনিসগুলো নিয়ে একটু চিন্তা করতে হবে, তাহলে কিন্তু নোটগুলো অনেক ভালো হবে। আচ্ছা, আর বই যখন কিনবা তখন এগুলো নিয়ে আমরা আলোচনা করবো যে কোন বই কিনবো, ওই ওই সময়টাতে যে বইটা আর কি ভালো সেটা। তবে এখন মনে হয় সবচেয়ে ভালো চলে হচ্ছে সেট পাবলিকেশনের বই। আর ফ্রেন্ডসের বই থেকে অনেক রেফারেন্স আমি দিব, অনেক ছবি তুলে দিব, সো তোমাদের, আমি আমি এটা বলছি না কারণ এটা আবার ফ্রেন্ডসের ক্ষতি হয়ে যাবে, যে ফ্রেন্ডসের বই কিনো না সেটা বলছি না। তবে তোমাদের যেটা আর কি ভালো হয়। তবে আমি 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 যেগুলো দিচ্ছি, যেগুলো থেকে দিব সেগুলো অনেক ডিটেইল, মানে বড় বড় কোশ্চেন, এই জন্য আমাদের সময়টাতে 20 মার্কের কোশ্চেন ছিল, তোমাদের এখন তো 10 মার্ক, আমাদের সময় ছিল 20 মার্ক। এই জন্য কোশ্চেনগুলো এমনি বড়, তো সেখান থেকেই তুমি হ্যান্ড নোট করতে পারবা, তোমার 10 মার্কের উপযোগী করে ফেলতে পারবা। প্রশ্নগুলো এরকমই। তো তোমার মনে হয় না আগেই বই কিনতে যাওয়ার দরকার আছে, তুমি আগে এখানে দেখো যে এখানে পারো কিনা। আর কিছু বই অবশ্যই কালেকশনে রাখতে হবে, কালেকশনে রাখলে এই বইগুলোতে পরবর্তীতে কাজে লাগে। যেমন আমি এখন তোমাদেরকে পড়াচ্ছি, এটা আমার কাজে লাগছে বইগুলো, বা তুমি যখন টিচার হবে তখন এগুলো কাজে লাগবে তোমার। ইংরেজির বইগুলোই দেখতে এমন যে এগুলো সাইজে ছোট, এগুলো দেখতে কভারগুলো খুব সুন্দর, এগুলো তোমার সেলফে সাজিয়ে রাখতে ভালো লাগবে তোমার, যদি নিজস্ব লাইব্রেরি করতে চাও এগুলো ভালো লাগবে, কিন্তু এখন থেকে তোমরা এই বইগুলো কালেক্ট করতে পারো। আচ্ছা, আরো কিছু বলার থাকলে বলো। আচ্ছা, ধরে নিচ্ছি কারো কিছু বলার নেই। তো আজকে আমি এখানে কুইট করি, আর নেক্সট ক্লাসটা আমরা রোমান্টিক পোয়েট্রি যেটা সেটা নিয়ে শুরু করব। আমি বই যেহেতু নাই কারোরই, আমি অবশ্যই ছবিগুলো দিয়ে শুরু করব, আর আমরা যত সম্ভব ইজি করার চেষ্টা করব। আর যারা জয়েন করলো না বা করতে পারেনি আজকে, তাদের জন্য তো এই ভিডিও তো থাকছেই, ভিডিওটা রেকর্ড হয়েছে, সো এটা আমরা ভিডিওটা দিতেই থাকবো। এই যে ভিডিওটা আমি এখনই